সাইবা ক্যাফেতে আজ আপনারা শুনবেন দীপাঞ্জনা দাসের লেখা ডেয়ার অর স্কেয়ার। আজকের গল্প পাঠে ইভান, সূত্রধর আমি অভিষেক। শুনতে থাকুন ডেয়ার অর স্কেয়ার। ইটের পাজার উপর বিরক্ত হয়ে বসে বিড়ি টানছিল গোবিন্দ। ফুরিয়ে আসা বিড়ির প্রান্তে শেষবার মোক্ষম টান দিয়ে সেটাকে ছুঁড়ে ফেলার সময় মনের ক্ষোভের কিছুটা যেন উগরে দেয়, আর মুখ থেকে বিতৃষ্ণা ভরে মালিক পক্ষের উদ্দেশ্যে উচ্চারণ করে, রোজ দিন খাট্টাই মারিবেক, কাজ করার বেলা কত মিঠা মিঠা কথা, আর পোগাত দিবার বেলায় এদের কলজাটা ফাটিয়ে যায় শালা। পাশে বসে বছর 18 যুবক বিশু, গোবিন্দর বড় ভাইয়ের ছেলে। বিশুর বাপ গোবিন্দের বড় ভাই বছর দেড়েক হলো মারা গেছে। তারই মৃত্যুর পর গোবিন্দ ভাই বেটাকে নিয়ে শহরে চলে এসেছিল নতুন কাজের খোঁজে। এখানে তারা রাজমিস্ত্রির জোগাড়ির কাজ করে, আজও তাই করছে। নিচে রাস্তার পাশে রাখা বালির স্তূপ থেকে চ্যাপ্টা কড়াইতে বালি বোঝাই করে সেটা মাথায় নিয়ে 5 তলায় উঠে দিয়ে এসো, আবার নিচে নেমে আরেক দফা বালি নিয়ে যাও। বড় খাটুনির কাজ, হাত কোমর সব একদম টনটন করে। এর মধ্যেই একটু বিশ্রাম নিয়ে নিতে হয় তাদেরকে, মাঝে মাঝে একটু চা আর বিড়ি, তারপর কি আবার কাজ শুরু। বিড়িটা ছুঁড়ে দিয়ে গোবিন্দ উঠে দাঁড়ায়। চরে বিছে কড়াই দুখান নিয়ে আয়, আমি কোদাল নিয়ে আসতেছি। বিশু কড়াই দুটো এনে রাখে সামনে। গোবিন্দ কোদাল দিয়ে বালি তুলে কড়াইয়ে ঢালতে থাকে। দ্বিতীয়বার যেই বালির ভিতর কোদাল চালিয়েছে, গোবিন্দ বুঝল তার কোদাল যেন কিসে একটা ঠেকল, অল্প শক্ত কিছুতে সেটা আটকেছে। সে কোদাল দিয়েই অল্প করে বালি সরাতে থাকে। কিছুটা বালি সরাতেই গোবিন্দ ভয়ানকভাবে চমকে গেল। একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো তার মুখ দিয়ে। তাড়াতাড়ি পিছিয়ে আসতে গিয়ে সে পড়ে গেল বালির উপরেই। কি হইল কাকা? বিশু অবাক হয়ে জানতে চায়। উত্তরে গোবিন্দ কেবল কাঁপা হাতের আঙুল তুলে বালির দিকে নির্দেশ করে। বিশু সেদিকে তাকাতেই তার বুকের ভিতরও ধক করে উঠল। বালির স্তূপের নিচ থেকে এক জায়গা দিয়ে উঁকি মারছে একটা মানুষের মাথা। তার বন্ধ চোখের পাতার উপর নাকের 2 ফুটোর ভিতর জমে আছে আলগা বালি। তোমার বারবার এমন মনে হবার কারণ কি? মনে হয় না ডাক্তার আঙ্কেল, এগুলো সত্যিই ঘটে। বিশ্বাস করুন, এগুলো আমার মনের ভুল নয়, ওরা সত্যিই আসে। আচ্ছা, এসে তোমায় কি বলে? কিছু বলে না তো, তবে আসে। প্রথমে দূরে এসে দাঁড়ায়, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে আমার কাছে, কাছে, আরো কাছে, আরো। ডক্টর মিত্র লক্ষ্য করলেন তার সামনে বসে থাকা ছেলেটির হাবভাব, চোখের দৃষ্টি সবই কেমন যেন অস্বাভাবিক, অপ্রকৃতিস্থ। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, অথচ দিন কয়েক আগেও ছেলেটা তো দিব্যি হাসি খুশি ছিল। তিনি বুঝলেন ব্যাপারটা মেন্টাল শক থেকেই হয়েছে। খুব সম্ভবত সে হ্যালুসিনেট করছে, কিংবা হতে পারে সিজোফ্রেনিয়ার প্রথম ধাপ। ডক্টর মিত্র কোমল স্বরে বললেন,
আমি বুঝতে পারছি রিভু। দেখো, তোমার মানসিক অবস্থা ভালো নয়। তুমি তোমার মায়ের অ্যাক্সিডেন্টটা নিয়ে খুব ডিস্টার্বড আছো। সেটা হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু জিনিসটাকে মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। এইভাবে তো তুমি নিজে অসুস্থ হয়ে পড়বে। রিভু টেবিলের অপর পাশে দু হাতে মুখ ঢেকে বসেছিল। এই কথা শোনার পর একটু যেন কেঁপে উঠল, মুখ তুলল হাতের উপর থেকে। কয়েক মুহূর্ত নিষ্পলকভাবে তাকিয়ে থেকে আনমনেই যেন কেটে কেটে উচ্চারণ করল, অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, তোমার মা মিসেস বসু। মায়ের মৃত্যুটা অ্যাক্সিডেন্ট ছিল না। ডক্টর মিত্র আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু রিভু তার মাঝখানেই কথা বলে ওঠে। রিভু স্থিরভাবে চেয়ে আছে টেবিলে রাখা জলের গ্লাসটার দিকে। ডক্টর মিত্র জল ভরা গ্লাসটা রিভুর দিকে সামান্য এগিয়ে দিয়ে ভ্রু কুঁচকে বললেন, এ কথা কেন বলছো রিভু? রিভু জলের গ্লাস নিল না, কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর গম্ভীর ভারী গলায় বলল, কারণ আমি মাকে মেরেছি। সকালে চোখ খুলতে আজ একটু দেরি হলো আরিফের। জানলা দিয়ে চোখের উপর রোদ এসে পড়ায় ঘুমটা বিশ্রীভাবেই ভাঙল তার। চোখ খুলতেই বুঝল মাথাটা বেশ যন্ত্রণা করছে। একটা ঝিম ধরা ভাব, সাথে একটা বিরক্তিকর অনুভূতিতে মুখ বাঁকাল সে। কাল রাতে পানিটা একটু বেশি পেটে পড়ে গিয়েছে। সে নিজে খেতে চায়নি অত, তার ইয়ার মমিনি তাকে জোর করে বেশি গিলিয়ে দিয়েছে আর কি। তোর পোলা আইসে, তুই তারে কোলে নিয়ে নাচ। সুমন্দির বউ আমার এত গিলানের আইসের কি? মনে মনে ভাবে আরিফ। খাটিয়া থেকে নেমে লুঙ্গিটা ভালো করে কোমরে পেঁচিয়ে নেয় সে। চোখ দুটো এখনো ঠিক করে খোলা যাচ্ছে না যেন। চোখে আলো পড়লেই মাথার ভিতর একটা চিনচিনে ব্যথা হচ্ছে। তাই ঘরের বাইরে এসে চোখে মুখে জলের ঝাপটা দেয় ভালো করে। তারপর দাঁতন হাতে নিয়ে বেরিয়ে যায় সামনের খোলা জায়গার দিকে, যেটা এখানকার অনেক পুরনো এক কবরস্থান। আজ প্রায় 12 বছর হতে চলল আরিফ এই কবরস্থানের প্রহরী। কবরখানার উত্তর পশ্চিম কোণে একটা টিনের চালওয়ালা একতলা বাড়ি, আর তার জন্য সেটাই বরাদ্দ। সেখানেই থাকে সে একাই। মুসলিম সম্প্রদায়ের মানুষের এই সমাধিস্থলটি খুব যে বড় তা নয়। আরিফের কাজ বলতে সকাল সন্ধে একটু পুরো জায়গাটাকে টহল দেওয়া, আর কোনো মৃতদেহ জানাজার জন্য এলে তাদেরকে তদারকি করা। মাটি খোঁড়ায় হাত লাগানো এইসবও কিন্তু থাকে, তবে ইদানিং এখানে লাশ কবর দিতে আনা হয় খুব কম। জায়গা কম কিনা। আরিফ রোজের মতোই সকালবেলার টহলদারি করছিল। কাল রাতে ঘুমোতে যাওয়ার আগে আর টহল দেওয়া হয়নি। হালার পো মমিন এমন দূরাদূরি কইলা মাল খাওয়াই দিল, তারপর আর হুঁশি নাই, বেঘরে ঘুমাইছি। এই ভাবতে ভাবতেই আশপাশটা অভ্যস্ত নজরে দেখছিল। দেখতে দেখতেই হঠাৎ একটা জিনিসের দিকে তার চোখ আটকে যায়। কি ওটা? তাড়াতাড়ি এগিয়ে যায় সে। যেখান থেকে জিনিসটা উঁকি দিচ্ছে সেটা একটা বেশ অনেক দিনের পুরনো কবর, কিন্তু জিনিসটা কি দূর থেকে ঠিক ঠাহর করা যাচ্ছে না। কাছে গিয়ে ভালো করে সেদিকে তাকিয়েই আরিফের কলজের ভিতরটা ছলাৎ করে উঠল। ও আল্লাহ গো! সে দেখল সেই পুরনো কবরের মাটির নিচ থেকে বেরিয়ে আছে এক জোড়া পা, একেবারে টাটকা। মানে তুমি তোমার মাকে মেরেছ? কি বলছো কি রিভু? হ্যাঁ ডক্টর আঙ্কেল, মায়ের ঘটনাটার জন্য আমিই দায়ী। ডক্টর মিত্র
চমকে ওঠেন। ডক্টর মিত্র রিভুর প্রথম কথাটা শোনার পর ভীষণ উৎকণ্ঠিত হয়েছিলেন, কিন্তু এখন এই কথা শুনে তার অনেকটা নিশ্চিন্ত মনে হলো। একটা লম্বা শ্বাস ছাড়লেন তিনি। যাক, চিন্তার কিছু নেই, এটাও মানুষের একটা স্বাভাবিক নেচারের মধ্যে পড়ে। মানুষ অনেক সময়ই তার প্রিয় মানুষের মৃত্যুর কারণ হিসাবে নিজেকেই দায়ী মনে করে। অনেক ক্ষেত্রে তার সামান্যতম কারণ থাকলেও অধিকাংশ সময়ই তা থাকে না। এটা হয় কাছের মানুষকে হারানোর কষ্ট আর সাডেন শক থেকে। তখন তার মনে হয় নিশ্চয়ই তার অমুক ভুলের জন্য এমনটা হলো। রিভু, আমি জানি তুমি মেন্টালি খুব স্ট্রেসড, ইউ নিড প্রপার রেস্ট। তারপর তুমি বাড়িতে একা থাকো, যার জন্য এই আজে বাজে ভাবনাগুলো তোমার মস্তিষ্কে আরও জাঁকিয়ে বসেছে। আমি বলি কি, তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে একটু সময় কাটাও, আড্ডা মারো, পারলে কোথাও ঘুরে এসো, সিনেমায় যাও, নয়তো অন্য কোথাও। বন্ধু? আমার কোনো বন্ধু নেই। তোমার মতো কিছু স্টুডিয়াস ছেলে মেয়েদের এই এক বাজে দিক, বন্ধুত্ব করতে পারো না, নিজেকে সব সময় গুটিয়ে রাখো, কিন্তু অসময়ে এই বন্ধুত্ব জিনিসটা বেস্ট মেডিসিনের কাজ করে। বন্ধুত্ব করেছিলাম তো, সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যেটাকে আপনি মেডিসিন বলছেন, সেই জিনিসটাই আমার জন্য সায়ানাইডের মতো কাজ করছে ডক্টর। এবার আমার আর নিস্তার নেই, আর পালাতে পারবো না। রিভু ছটফট করতে থাকে, উদ্ভ্রান্তের মতো নিজের চুল খামচাতে থাকে। ডক্টর মিত্র তাড়াতাড়ি উঠে রিভুর পাশে বসে তার দুই কাঁধে হাত দিয়ে তাকে অল্প ঝাঁকুনি দেন। বি স্টেডি রিভু, বি স্টেডি, আমি তো রয়েছি তোমার সাথে, ডোন্ট বি সো আপসেট। তারপর তিনি রিভুর চোখের দিকে একটু সময় তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করেন, আচ্ছা, একটা কথা বলো তো আমায়, ঠিক কতদিন ধরে ঘুমাওনি বলো তো তুমি? চোখের নিচে কীরকম ডার্ক সার্কেলস পড়েছে একবারও দেখেছো? রিভুর চোখে ফুটে ওঠে একটা অসহায় ভাব। ওরা যে আমায় ঘুমোতে দেয় না আঙ্কেল, ওরা আমার খাওয়া ঘুম সব কেড়ে নিয়েছে। আমি কেবল পালিয়ে বেড়াচ্ছি, শুধু পালিয়েই বেড়াচ্ছি, কিন্তু যেখানেই যাই ওরা আমায় ঠিক খুঁজে নেয়। আমার পালানোর কোনো উপায় নেই। আচ্ছা রিভু, যারা তোমার কাছে আসে বলছো তারা কজন? ডক্টর মিত্র দেখলেন এই প্রশ্ন করার পরেই রিভুর মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। একটা অমানসিক আতঙ্ক যেন তাকে ঘিরে ধরল। বড় বড় চোখে সে ডক্টরের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, ওরা 5 জন। হ্যালো, হ্যাঁ বলো। ও, পোস্টমর্টম রিপোর্ট রেডি হয়ে গেছে, ভেরি গুড। আচ্ছা, এক কাজ করো, রিপোর্টটা অফিসে এনে আমার টেবিলের উপর রেখে দাও, আমি এখান থেকে ফিরে গিয়ে সেটা চেক করে নেব। আরে হ্যাঁ, ওই ফ্ল্যাটেই এসেছি আমি আর গুরুপদ। দেখি আর একবার খানা তল্লাশ করে যদি কিছু পাওয়া যায়। বড়ই বিচিত্র কেস, বুঝলে কি না? এই 1 মিনিট। ইন্সপেক্টর পাকরাশি কান থেকে ফোন নামিয়ে যে হাতে ফোন ধরে আছেন তার অপর হাতে স্পিকার চেপে অনুচ্চ স্বরে সাথে থাকা হাবিলদার গুরুপদকে নির্দেশ দিলেন, তুমি দরজা খুলে ভিতরে যাও, আলো টালো জ্বালাও, আমি কথা বলে আসছি। হাবিলদার গুরুপদ বাধ্য ছেলের মতো ঘাড় কাত করে দরজার গর্তে চাবি ঘুরিয়ে ভিতরে ঢুকলেন। তারপর খুব জোর 50 সেকেন্ড কেটেছে। ইন্সপেক্টর পাকরাশি তখনও কথা বলছেন ফোনে। সেই সময় গুরুপদ হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন বাইরে। উত্তেজিতভাবে চেঁচিয়ে ডাকলেন, স্যার স্যার স্যার, শিগগিরই ভেতরে চলুন, এক অদ্ভুত ব্যাপার হয়েছে স্যার। হ্যালো পলাশ, আমি তোমায় পরে ফোন করব, এখন রাখছি, কেমন? পাকরাশি সাহেব ফোন কেটে
দ্রুত পায়ে সেই নির্দিষ্ট ফ্ল্যাটের খোলা দরজার দিকে এগিয়ে যেতে যেতে প্রশ্ন করেন, আর এই ব্যাপার কি গুরুপদ? কি এমন অদ্ভুত ব্যাপার দেখলে তুমি? খুব ঘাবড়ে গেছো মনে হচ্ছে যে। কেন ঘাবড়াচ্ছি সেটা আপনি ভেতরে দেখলেই বুঝতে পারবেন স্যার। আপনার কথা মতো দরজা খুলে আমি যখন ভেতরে ঢুকলুম, প্রথমে বসার ঘরের আলোটা জ্বাললুম জানেন, তারপরেই শোবার ঘরে ঢুকে আলো জ্বালাতেই দেখি এই দৃশ্য। কথা বলতে বলতে তারাও শোবার ঘরে এসে পৌঁছেছে। শেষ দুটো শব্দ উচ্চারণ করার সময় হাবিলদারের হাতের ইশারায় সামনের উপরের দিকে নির্দেশ দেখিয়েছিল সে। সেদিকে তাকিয়ে দুঁদে পুলিশ অফিসার পাকরাশিও মুখ হাঁ করে দাঁড়িয়ে থাকে বিস্ময়ে। সিলিং থেকে তখন দড়ির ফাঁস গলায় লাগিয়ে ঝুলছে একটা যুবতীর লাশ। তার পিছনের দেওয়ালে বড় বড় করে ইংরাজিতে লেখা দুটি বাক্য, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, এখন আমরা 13 জন। চক্র সম্পূর্ণ হলো। সেই 5 জনকে তুমি চেনো? চিনি। আচ্ছা, ওরা যখন তোমার কাছে আসে তুমি কাউকে বলো না? বলেছিলাম। রিভু মুখ নিচু করে বলেছিল, বলেছিলাম তো, কিন্তু কেউ দেখতে পায়নি আমি ছাড়া। কেউ না। তোমার ঘুম দরকার রিভু। দাঁড়াও, আমি আসছি। এই বলে ডক্টর মিত্র রান্নাঘরের দিকে চলে গেলেন। ফিরে এলেন কিছুক্ষণ পর। তার হাতে একটা গ্লাস, তাতে দুধ রয়েছে। ধোঁয়া উঠছে তার উপর থেকে। ডক্টর মিত্র দুধের গ্লাস এগিয়ে দিলেন। নাও, এটা খেয়ে নাও। রিভু আপত্তি করল না। দু হাতে গ্লাস নিয়ে ধীরে ধীরে খেতে লাগলো সে। সবটুকু দুধ শেষ করে সে সামনের টেবিলে গ্লাসটা নামিয়ে রাখে। ডক্টর মিত্র একটা ছোট ট্যাবলেট হাতে নিয়ে বললেন, দেখি, এবার এই সেডেটিভটা খেয়ে নাও তো। রিভু এবারও বিনা বাক্য ব্যয়ে আদেশ পালন করল। ডক্টর মিত্র তাকে নিয়ে তার বিছানায় শুইয়ে দিলেন। এবার চোখ বুজে চুপ করে শুয়ে থাকো, ঘুমিয়ে নাও। এই বলে তিনি উঠে আসছিলেন, কিন্তু রিভু তাড়াতাড়ি তার হাত চেপে ধরল। একটু যেন মরিয়া হয়েই বলল, না ডক্টর আঙ্কেল, আপনি আমার পাশেই বসে থাকুন, প্লিজ যাবেন না। নাহলে ওরা আবার আসবে। আমাকে একা পেলে ওরা ছাড়বে না। ওদের সঙ্গে আমায় নিয়ে যাবে। আপনি এখানেই থাকুন আঙ্কেল, প্লিজ প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন, প্লিজ প্লিজ। বেশ বেশ বেশ, কোথাও যাচ্ছি না আমি, তোমার পাশেই বসে আছি। তুমি নিশ্চিন্তে ঘুমো। এই দেখো, তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমি। কিন্তু ডক্টর, ওরা যদি আবার আসে? কে আসবে রিভু? কাদের এত ভয় পাচ্ছ তুমি? কয়েক সেকেন্ড চুপ করে থাকে রিভু। তার চোখের পাতা ভারী হয়ে আসছে। তারপর ধীরে ধীরে বলে, তনয় সরকার, জ্যোতিপ্রিয় চৌধুরী, দেবরগোলা, মিম বসু, নয়ন মল্লিক, 5 জন। 5 জন, ওরা 5 জন। 5। শেষ শব্দটা টেনে টেনে উচ্চারণ করতে করতে রিভুর জিভ জড়িয়ে এলো, চোখ বুজে এলো তার। ডক্টর মিত্র আরও কিছুক্ষণ রিভুর মাথায় সস্নেহে হাত বুলিয়ে উঠে পড়লেন। রিভুর ভারী ভারী নিঃশ্বাসের শব্দ কানে আসছে। ছেলেটা ঘুমিয়ে পড়েছে। আজ বড্ড চড়া রোদ ছিল।
ঝাঁ ঝাঁ দুপুরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা ভীষণ কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু উপায় নেই। সরকারি একটা প্রজেক্টের জন্য কোম্পানি লিজ পেয়েছে। সেই কাজেই জঙ্গলের ভেতর জমি জরিপ করে বেড়াতে হচ্ছে শীর্ষেন্দুদের দলটাকে। শীর্ষেন্দু সিভিল ইঞ্জিনিয়ার, মাত্র মাস 1.5 হয়েছে চাকরি পেয়েছে সে, তাই বেশ উদ্যম নিয়েই সে কাজ করছিল। কিন্তু এই রোদ আর গরমের জন্য আজকাল বড় নাজেহাল হয়ে যায় সে। জরিপের কাজ এখন প্রায় শেষের দিকে, আজকালকের মধ্যেই কাজটা শেষ হয়ে যাবে, তারপর শুরু হবে আসল কাজকর্ম। মাথার উপর সন্ধে ঘনিয়ে আসছে। সূর্যি মামা একটু একটু করে আকাশের পশ্চিম কোণে ঢলে পড়ছেন। এবার পাততাড়ি গোটানোটা ভীষণভাবে দরকার, কারণ জঙ্গলের ভেতর আলোর কোনো রকম কোনো ব্যবস্থা নেই। ভরসা বলতে তাদের নিজেদের মুঠো ফোনের ফ্ল্যাশ লাইট। হ্যাঁ রে, আর কতক্ষণ লাগবে বলতো? শীর্ষেন্দু জিজ্ঞেস করে। এই তো আমি নোট করে নিচ্ছি, হয়ে গেছে, আর বড় জোর মিনিট 15। উত্তর দেয় সহকর্মী গৌতম। আচ্ছা, তবে তুই এদিকটা দেখ, আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস আবার? ছোট ডাকে সাড়া দিতে। হেসে উত্তর দেয় শীর্ষেন্দু। তারপর স্পট থেকে বেশ কিছুটা দূরে একটা ঝোপের কাছে এগিয়ে যায় সে। হালকা হয়ে ফিরে আসার জন্য ফিরে দাঁড়াতে হবে। ঠিক সেই সময় সামান্য দূরে কি যেন একটা পড়ে থাকতে দেখল, কালো রঙের ছোট চৌকো মতো কিছু। এই জংলা নির্জন বসতিহীন স্থানে সেটা কেমন যেন বেমানান লাগে শীর্ষেন্দুর। সে এগিয়ে যায় বস্তুটার দিকে, নিচু হয়ে সেটা তুলে নেয় হাতে। আধো অন্ধকারেও সে বেশ বুঝতে পারে জিনিসটা একটা মোবাইল, যথেষ্ট দামি একটা মোবাইল। কিন্তু এই জিনিস এখানে এলো কি করে? এত দামি একটা ফোন এখানে এমন অবহেলায় কে ফেলে গেল? আর কেনই বা ফেলল? জিনিসটা তো দিব্যি অক্ষত আছে। শীর্ষেন্দু ফোনের পাশের ছোট্ট বোতামটায় চাপ দিতেই সেটায় আলো জ্বলে উঠল। স্ক্রিনে ফুটে উঠল একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড়ের ছবি। তার উপর দেখাচ্ছে এখনকার সময় আর আজকের আবহাওয়ার সূচক 40 ডিগ্রি সেলসিয়াস। তবে ব্যাটারির আয়ু তলানিতে ঠেকেছে মাত্র 50%, অর্থাৎ মোবাইলটা অকেজো নয়, একেবারে ঠিকঠাক। তবে কি কারো কাছ থেকে জিনিসটা অসাবধানে পড়ে গিয়ে থাকবে? নিশ্চয়ই তাই, না হলে এত দামি আর ভালো ফোন কেউ এই জঙ্গলে এসে ফেলে যাবে কেন? জিনিসটা হারিয়ে তার মালিক নিশ্চয়ই খুব হন্যে হয়ে খুঁজছে। আহা বেচারা, ফোনটা তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেই হবে তাকে। এই ভেবেই শীর্ষেন্দু সেটা নিয়ে নিজের পকেটে ভরে নেয়। তারপর উঠে দাঁড়াতে যাবে, তখনই পাশের দিকের মাটিতে নজর পড়তেই সে চমকে উঠল। একটা কালো দীর্ঘ আর সরু দড়ির মতো জিনিস। কি ওটা ওখানে? সাপ নাকি? অন্ধকার এখন আরো একটু ঘন হয়েছে, ঠিকমতো বোঝা যাচ্ছে না কিছু। সে কৌতূহল বশে পকেট থেকে নিজের ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট চালালো। না, সাপ নয়, এটা একটা ব্যাগের স্ট্র্যাপ। পাতি বাংলায় বললে কাঁধে ঝোলানোর ফিতে। তার কৌতূহল আরো বেড়ে যায়। সে সেদিকে এগিয়ে যায় সেটা দেখার জন্য। হ্যাঁ, তার অনুমান ঠিক, একটা ব্যাগই বটে, তবে সাধারণ ব্যাগ নয়। এই ধরনের ব্যাগে ক্যামেরা ভরে রাখা হয়। যেমন করে সে দামি মোবাইলখানা পেয়েছে, তেমনভাবেই হয়তো এই ব্যাগের ভিতর একটা দামি ক্যামেরাও পেয়ে যেতে পারে। এবার তার মনে একটু একটু তৃতীয় রিপু উঁকি মারতে থাকে। তার মনে হয় কি দরকার জিনিসগুলো ফেরত দিয়ে? যে অসাবধানে হারিয়েছে এটা তার দোষ, সেটার শাস্তি তাকেই পেতে হবে। তাছাড়া তার অনেক দিনেরই ইচ্ছে একটা দামি ক্যামেরা কেনার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এবার যদি কপাল জোরে বিনি পয়সায় পেয়ে যায় তো আর কথাই নেই। শীর্ষেন্দু তাড়াতাড়ি গিয়ে ব্যাগটা তুলে নিতে নিচু হতেই অন্য একটা জিনিস দেখে 3 হাত ছিটকে পিছনে সরে আসে একটা মুখ। হ্যাঁ,
বড় বড় বিস্ফারিত চোখে তাকিয়ে আছে তারই দিকে। মুখটা হাঁ করে অস্বাভাবিক রকম খোলা। মানুষটা শুয়ে আছে ঝোপের মধ্যে মাটিতে, ঘাড়টা এক পাশে কাত হয়ে আছে সামান্য। মনে হচ্ছে সে সরাসরি শীর্ষেন্দুর দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টে। একটু নজর করে শীর্ষেন্দু মোবাইলের আলোয় দেখে মানুষটার বুকের বাঁ দিকে একটা মস্ত ক্ষত। তার পরনের জামা, আশেপাশের ঘাস লতা রক্তে লাল হয়ে রয়েছে। শরীরটা বেঁকে চুরে পড়ে আছে তার। শীর্ষেন্দুর পা যেন পাথর হয়ে যায়, নড়বার ক্ষমতা নেই তার। একটু ধাতস্থ হয়ে শীর্ষেন্দু যতটা সম্ভব গলা চড়িয়ে হাঁক দেয়, গৌতম। রিভু ঘুমিয়ে পড়ার আগে যে 5টি নাম বলেছিল সেগুলো একবার শুনেই মাথায় গেঁথে গিয়েছিল ডক্টর মিত্রর। স্মৃতিশক্তি তার বরাবরই ভালো, কিন্তু শেষের নামটা তার বড্ড চেনা লাগতে থাকে। নয়ন মল্লিক, কোথায় যেন আগেও শুনেছেন তিনি এই নামটা। চোখ বন্ধ করে খানিকক্ষণ ভাবতেই তার মনে পড়ল তিনি নামটা কোথায় শুনেছেন। এই নামটা তিনি শুনেছেন তারই এক রোগীর কাছ থেকে, অভিরাম মল্লিক। ভয়ঙ্কর রকম ধনী, একেবারে টাকার কুমির যাকে বলে। এই অভিরাম মল্লিকের পুত্র গত বেশ কয়েকদিন যাবৎ নিখোঁজ। ভদ্রলোকের হৃদযন্ত্রের সমস্যা আছে, তার সঙ্গে আবার উচ্চ রক্তচাপ। ছেলের নিরুদ্দেশ হবার পর তার স্বাস্থ্যের আরও অবনতি দেখা দেয়। তখন তাকে ঘন ঘন ডক্টর মিত্রের কাছে আসতে হয়। সেই সময় তার মুখেই এই নামটি শুনেছিলেন তিনি, নয়ন মল্লিক। এই নিখোঁজ নয়ন মল্লিকই আসে রিভুর কাছে। ব্যাপারটা বড্ড গোলমেলে ঠেকে। আর যদি তাই হয়ে থাকে তবে তো পুলিশে একটা খবর দেওয়া খুব দরকার। এর থেকে নিখোঁজ ছেলেটির খোঁজ পাওয়া যাবে। ডক্টর মিত্র শোয়ার ঘরের দরজা বন্ধ করে বসার ঘরে এসে বসলেন। রিমোট দিয়ে টিভিতে খবরের চ্যানেল চালিয়ে নিলেন। টিভির পর্দায় দেখানো খবরটার দিকে তাকিয়ে ডক্টর মিত্রের চোখ রীতিমতো ছানা বড়া হয়ে যায়। বেশ বুঝতে পারছিলেন তার মুখটা হাঁ হয়ে যাচ্ছে। টিভি স্ক্রিনে তখন বড় বড় অক্ষর দেখা দিচ্ছে। সেখানে ব্রেকিং নিউজ হিসেবে দেখাচ্ছে, জনৈক ব্যবসায়ী অভিরাম মল্লিকের পুত্র নয়ন মল্লিকের মিলল ক্ষতবিক্ষত মৃতদেহ। নয়ন মল্লিক গত 7 দিন যাবৎ নিখোঁজ ছিল। যেদিন সে বাড়ি থেকে শেষ বেরিয়ে যায় সেদিন অভিরাম বাবু ব্যবসার কাজে শহরের বাইরে ছিলেন। 3 দিন পর ফিরে এসে তিনি জানতে পারেন নয়ন এই কদিন বাড়িতে আসেনি। তখন একাধিকবার ছেলেকে ফোন করেও কোনো উত্তর পান না। অপর প্রান্ত থেকে কেউ ফোন তোলেনি। তবুও এই আশায় তিনি বারবার ফোন করতে থাকেন, হয়তো নয়ন ফোন ধরবে। কিন্তু দিন শেষ হবার আগেই সেই আশাটিও নিভে যায়। এবার নয়নের ফোন সুইচ অফ বলতে থাকে। তার পরের দিন সকাল 10টা অবধিও যখন একই উত্তর পেতে থাকেন তখন তিনি পার্শ্ববর্তী থানায় খবর দেন। নয়নের ফোন সুইচ অফ থাকায় পুলিশকে তার অবস্থান জানতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। অবশেষে আজ সকাল 8টা নাগাদ খবর পাওয়া যায় শহরের থেকে বেশ কিছুটা দূরে এক মফস্বল এলাকায় একটি একতলা বাড়িতে একজন যুবকের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেছে একজন সাফাই কর্মী। সেই কর্মী রাস্তা ঝাড় দিচ্ছিলেন আজ ভোরবেলা। সেই সময় এক কটু গন্ধ পান তিনি। গন্ধের বিশেষত্বে তার সন্দেহ হয়। তিনি সেই গন্ধের উৎস লক্ষ্য করে এগোতে থাকলে একসময় গিয়ে পৌঁছন সেই একতলা বাড়ির কাছে। জানলা দিয়ে ভিতরে দেখে তিনি আবিষ্কার করেন একটি মানুষের মৃতদেহ। জানা গেছে সেই বাড়িটিতে কেউ থাকতো না, বেশ কয়েক বছর ধরেই ফাঁকা পড়েছিল। তবে নয়ন কেন গিয়েছিল সেখানে? কে ছিল তার সঙ্গে? আর কেনই বা তাকে এমন নৃশংসভাবে হত্যা করলো? এই নিয়েই রহস্য দানা বাঁধছে মল্লিক পরিবারকে ঘিরে। পুলিশ গোয়েন্দার কপালে ভাঁজ পড়েছে। তাদের সন্দেহ, যেই ঘটনা নিয়ে এখন তোলপাড় হচ্ছে গোটা শহর, এ হত্যাও সেই শৃঙ্খলেরই অংশ নয় তো? আমরা জানি গত 1 মাস ধরে শহরের বিভিন্ন স্থানে পাওয়া গেছে একই বয়সী 4 জন যুবক যুবতীর মৃতদেহ। আসুন তাদের নাম আমরা আরেকবার জেনে নিই। প্রথমে যার মৃতদেহ পাওয়া যায় তার নাম ছিল তনয় সরকার। তারপর মেলে রতিপ্রিয় চৌধুরী নামক এক যুবকের লাশ। তারপর একে একে দেবার্ঘ লাহা এবং মেম বসু নামের এক যুবতীর দেহ উদ্ধার হয় শহরের নানান জায়গা থেকে। তবে কি নয়ন মল্লিকের হত্যাকাণ্ড ওই একই সূত্রে বাঁধা? বহু চেষ্টা করার পরেও পাওয়া যাচ্ছিল না নয়নের হদিশ। ডক্টর মিত্র আর শুনতে পারলেন না।
টিভি বন্ধ করে দিলেন। তার মাথা ভোঁ ভোঁ করছে। নামগুলো রিভুর বলা নামের সাথে হুবহু মিলে গেল কি করে? শহরে থেকেও এখানকার ঘটনাগুলো তার ব্যস্ততার কারণে নজর এড়িয়ে যায়, খোঁজ রাখা হয় না। তাড়াতাড়ি ল্যাপটপটা কাছে টেনে নেন ডক্টর মিত্র। তারপর এক এক করে একটু আগে শোনা নামগুলো লিখে সার্চ করতে থাকেন ইন্টারনেটে। তনয় সরকার, বয়স 18। গত 7 জুন তারিখে নির্মীয়মান বহুতলের সামনে জড়ো করে রাখা বালির স্তূপের নিচে চাপা পড়া অবস্থায় তার মৃতদেহ আবিষ্কার করে সেখানেই কর্মরত একজন মিস্ত্রি, গোবিন্দ প্রামাণিক। তনয় সরকার গত 2 দিন তার বাড়ি থেকে উধাও ছিল। সব থেকে আশ্চর্যের ব্যাপার সেটা হচ্ছে যে পোস্টমর্টেম। সেই পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে পাওয়া যায় কোনো এক অদ্ভুত পোকার কামড়, যা ছেলেটির কানের পর্দা ফুটো করে প্রবেশ করেছিল বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত সেই পোকা সংখ্যায় অনেক ছিল। সেই পোকাগুলি ছেলেটির শরীরে প্রবেশ করে তার ভিতরের সমস্ত অঙ্গ তন্ত্র খেয়ে একেবারে ঝাঁঝরা করে দেয়। তার দেহের হাড়ের খাঁচার অভ্যন্তরে মস্তিষ্ক, ফুসফুস, যকৃৎ, পাচনতন্ত্র, হৃদযন্ত্র, এমনকি জিভ অবধি সেই অজ্ঞাত পরিচয়ে রাক্ষসে পোকারা উদরস্থ করেছে। সব শেষে সেগুলি তার দেহ ত্যাগ করে। সেই পোকাগুলির কোনো রকম দেহাংশ ছেলেটির দেহে পাওয়াই যায়নি। 2. রতিপ্রিয় চৌধুরী, বয়স 19 বছর 3 মাস। 11 জুন তারিখে ভোরবেলা শহরের শেষ প্রান্তের একটি ছোট্ট মুসলিমদের কবরস্থানে সেখানকার প্রহরী শেখ আরিবুল কবরী একটি পুরনো কবর থেকে একজোড়া পা বেরিয়ে থাকতে দেখে। কবরটি বহু বছরের পুরনো। সেখান থেকে মানুষের অবিকৃত পা বেরিয়ে থাকাটা কেবল আশ্চর্যের নয়, অসম্ভব বটে। সে বেগতিক দেখে পুলিশকে খবর দেয়। পুলিশের লোক কবরের মাটি খুঁড়ে আশ্চর্য হয়ে যায়। তারা দেখে কবরের ভিতর শোয়ানো আছে একটি কঙ্কাল। খুব সম্ভব এই হলো কবরের প্রকৃত বাসিন্দা। কিন্তু কঙ্কালের সাথে তার খুলিটি নেই, তার বদলে সেখানে আছে একটি অর্ধপচনশীল মাথা। পরবর্তীকালে পরীক্ষাটি করে জানা গেছে সেই মাথাটি বিশেষ তরলের মধ্যে সংরক্ষিত ছিল বহু বছর। এরপর ডিএনএ টেস্ট করে জানা গেছে সেই মাথাটি এবং সেই কঙ্কাল একই ব্যক্তির। হ্যাঁ, দ্বিতীয়ত তারা দেখল কবরের ভিতরে রয়েছে একটি যুবকের শবদেহ। এই যুবকের পদযুগলই কবরের মাটির নিচ থেকে উপরে বেরিয়েছিল। এই যুবকের মৃত্যু কোনোভাবেই ঘন্টা 6 বেশি হয়নি তখনও। এখানেই শেষ নয়, পুলিশ যা দেখে আরো বেশি আশ্চর্য হয় তা হলো যুবকটির মাথা তার দেহ থেকে আলাদা করা ছিল। সেই মাথা লাগানো ছিল কবরের পূর্ব বাসিন্দা সেই নরকঙ্কালের সাথে, এবং সেই ফরমালিনে ডোবানো মাথাটি আলগাভাবে বসানো ছিল রতিপ্রিয় চৌধুরী নামক ওই যুবকের দেহের উপর। সম্ভবত কোনো অজ্ঞাত আততায়ী ছেলেটিকে হত্যা করে কবরের ভিতর ফেলে তাকে মাটি চাপা দিয়ে দেয়। কিন্তু তাড়াতাড়িতে সে লক্ষ্য করেনি যে যুবকের পা দুটি কবর থেকে বেরিয়ে আছে। কিন্তু কে করলো এই কাজ? কেন সে খুন করলো রতিপ্রিয়কে? আর কেনই বা এতদিনের ফরমালিনে ডোবানো মাথাটা কেউ ওখানে এমনভাবে রেখে গেল? মেম বসু, বয়স 19 বছর। এর মৃতদেহ পাওয়া যায় 15 জুন একটি ফ্ল্যাট বাড়িতে। সেই ফ্ল্যাটটি আগে থেকেই একটি ক্রাইম স্পট ছিল। 3 দিন আগে ওই ফ্ল্যাটে একসঙ্গে 12 জন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারা সকলেই একই পরিবারের সদস্য ছিল। কেন তারা এতজন একসঙ্গে আত্মহননের পথ বেছে নেয় তা এখনো রহস্য। আরও জানা গিয়েছে যে সেই পরিবারের মোট 13 জন ছিল। বাকি আরও একজন নিখোঁজ। সন্দেহ করা হচ্ছে যে সে বাকিদের মর্মান্তিক পরিণতি দেখে শেষ মুহূর্তে মত পাল্টায় এবং কোথাও পালিয়ে যায়।
কারণ সিলিং থেকে একটি অতিরিক্ত দড়ি ঝুলতে দেখেছিল কর্মরত পুলিশ আধিকারিকেরা, কিন্তু সেই দড়ির শেষ প্রান্তে কোনো লাশ ছিল না। স্থানীয় থানার ওসি এই তদন্তের ভার নিয়েছিলেন। তদন্তের কাজেই ইন্সপেক্টর পাকরাশি তার সঙ্গে একজন কনস্টেবলকে নিয়ে সেখানে পুনরায় যান। সেখানে গিয়ে তারা দেখেন সিলিং ফ্যানের হুকের সাথে দড়ির ফাঁস লাগিয়ে ঝুলছে একটি মেয়ের দেহ। ইন্সপেক্টর এবং তার সঙ্গীর বয়ানে পাওয়া গেছে এক অদ্ভুত তথ্য। মেয়েটির দেহ মাটি থেকে অনেক উঁচুতে ঝুলছিল, অথচ নিচে কোনো রকম চেয়ার, টেবিল বা উঁচু কোনো টুলই ছিল না। তবে মেয়েটি যদি আত্মহত্যা করে থাকে তো অত উঁচুতে দড়ি বাঁধল কি করে? মৃত্যুর আগে সম্ভবত মেয়েটি নিজেই দেওয়ালে লিখেছিল, এখন আমরা 13 জন, চক্র সম্পূর্ণ হলো। এই কথার অর্থ কি? কিসের চক্রের কথা বলেছে সে? খোঁজ নিয়ে জানা গেছে মেয়েটি এই পরিবারের সঙ্গে যুক্ত কোনোভাবেই নয়। সে তাদের কাউকেই কোনোদিন চিনত না। তবে সে হঠাৎ বাড়ি থেকে এত দূরে গিয়ে একটা অপরিচিত মানুষের ফ্ল্যাটে আত্মহত্যা কেন করল? তাছাড়া মেয়েটা চাবি ছাড়া ওই ফ্ল্যাটে ঢুকলোই বা কি করে? তার কাছে কোনো রকম ডুপ্লিকেট চাবি বা মাস্টার কি কিছুই পাওয়া যায়নি। দেবার্ঘ লাহা, বয়স 20 বছর, ব্যারিস্টার প্রদীপ্ত লাহার একমাত্র পুত্র। এর দেহ পাওয়া যায় 19 জুন তারিখে। লোকালয় থেকে বাইরে একটা জঙ্গলের মতো বেশ বিস্তীর্ণ এলাকা। সেই জনবসতিবিহীন গাছপালায় ঘেরা স্থানটি সরকারি সম্পত্তি। সেখানে জমি জরিপের কাজে নিযুক্ত হওয়া একজন ইঞ্জিনিয়ার শীর্ষেন্দু আঢ্য ঝোপের ভিতর খুঁজে পান এক তরুণের মৃতদেহ। ছেলেটির চোখ বিস্ফারিত ছিল, মুখ ছিল হাঁ করে খোলা। বুঝতে বেগ পেতে হয় না যে সে খুব যন্ত্রণা পেয়ে মারা গিয়েছে। তার বুকের বাঁ দিকে একটি অত্যন্ত গভীর ক্ষত ছিল, তা আগেই লক্ষ্য করা গেছে, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে তার মৃত্যুর কারণ হিসেবে বেরিয়ে এলো এক বীভৎস ব্যাপার। হ্যাঁ, আততায়ী সম্ভবত কোনো ভোঁতা অস্ত্র আসুরিক বল প্রয়োগের মাধ্যমে তার বুকের ভিতর ঢুকিয়ে হৃৎপিণ্ড ছিঁড়ে বের করে নিয়ে আসে, যার ফলে তার মৃত্যু হয়। ছেলেটির হৃৎপিণ্ড বরাবর বুকের পাঁজরের দুটি হাড় ভাঙা ছিল। সে কেন সেই জঙ্গলে গিয়েছিল তা জানা যায়নি। অবশেষে আসে নয়ন মল্লিক, বিখ্যাত ব্যবসায়ী ধনকুবের অভিরাম মল্লিকের পুত্র। মাতৃহারা এই ছেলেটির বয়স ছিল 19। ঐশ্বর্যের প্রাচুর্যে সম্ভবত ছেলেটি কিঞ্চিত উচ্ছৃঙ্খল জীবনযাপন করত। সে প্রায়শই রাতে বাড়ির বাইরে থাকত এবং ইয়ার দোস্ত নিয়ে আনন্দ ফুর্তিতে মেতে থাকত। সেই কারণেই সে যখন পিতার অনুপস্থিতিতে 3 দিন বাড়িমুখ হয়নি, কেউ তেমন আমল দেয়নি ব্যাপারটায়। আজ 30 জুন নয়নের দেহ উদ্ধার হয়েছে, কিন্তু তার মৃত্যু হয়েছে 7 দিন আগেই, অর্থাৎ 23 জুন। সেদিন রাতে ওই শহরাঞ্চল সহ ওই এলাকাতেও ভারী ঝড় বৃষ্টি হয়েছিল, ফলে সেখানে জল জমে রাস্তাঘাট ডুবে গিয়েছিল। মফস্বল ওই এলাকাটির নিকাশি ব্যবস্থা খুবই খারাপ, যার ফলে জল নামতে অনেক দিন লেগে গিয়েছিল। প্রায় 6 দিন পর রাস্তার জল পুরোপুরি শুকিয়ে যাবার পর পুরসভার সাফাই কর্মী আজ রাস্তা ঝাঁট দিতে বেরিয়েছিলেন। সেই সময়ে তিনি লাশ পচা গন্ধ পান ওই পরিত্যক্ত বাড়ি থেকে। প্রত্যেকটি ঘটনাই অত্যন্ত রহস্যময়। ইন্টারনেটে এতক্ষণ ধরে সবকটি আর্টিকেল পড়ে মনে মনে ভাবলেন ডক্টর মিত্র। আশ্চর্য ব্যাপার হলো, একটি হত্যার ঠিক 4 দিনের মাথায় পরের হত্যাটি হয়েছে। এর কি কোনো বিশেষ অর্থ রয়েছে, নাকি এটা কেবলই কাকতালীয়? রিভুই বা এই ব্যাপারগুলো নিয়ে এত বিচলিত কেন? রিভুর কথা অনুযায়ী যারা তার কাছে আসে এবং তাকে মেরে ফেলতে চায়, তারা তো সকলেই মৃত। এর মানে কি? রিভুর মনের বর্তমান অবস্থার সঙ্গে এই ঘটনাগুলোর যোগসূত্র খোঁজার চেষ্টা করতে থাকেন তিনি।
তিনি মনে মনে একটা ব্যাখ্যা দাঁড় করাতে থাকেন। এই মাসেরই 27 তারিখে, অর্থাৎ 27শে জুন, রিভুর মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, কিন্তু দুর্ঘটনার কথা সত্যিই তো কিছু বলা যায় না। এত কম বয়সে মায়ের হঠাৎ মৃত্যু মেনে নেওয়া সত্যিই খুব কঠিন ব্যাপার। এমনিতেই এই টিনেজ সময়টা ছেলেমেয়েরা বড় সংবেদনশীল হয়ে থাকে। এই সময়ে এরকম একটা শোক তাদের মানসিক অবস্থাকে যে কোনো খারাপ দিকে নিয়ে যেতে পারে। ঠিক এই সময়েই আবার শহর জুড়ে একের পর এক তরুণ তরুণীর অদ্ভুত হত্যালীলায় খবরের চ্যানেল, ইন্টারনেট মিডিয়া সবকিছু সরগরম। এই সময়ে এমনিতেই তরুণ প্রজন্ম ইন্টারনেটের ভার্চুয়াল দুনিয়ায় বুঁদ। তার উপর সদ্য মা গত হয়েছে। ছেলেটা হঠাৎই একা হয়ে পড়েছে। তাই সে আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে এই নকল জাঁকজমকপূর্ণ সাইবার দুনিয়ার ওপর। সেখানে এই সমস্ত মর্মান্তিক খুনের খবর পড়ে সেগুলো সে নিজের মাথায় গেঁথে নেয়। তার অবচেতন মনে তৈরি হতে থাকে তাদের একটা প্রতিচ্ছবি। আর সেই সব ছবি তার মনের ভিতরে এতটাই প্রভাব বিস্তার করতে থাকে যে সেই মৃত মানুষদের সে নিজের চোখের সামনে দেখতে শুরু করে। হ্যালুসিনেশন। একাকিত্ব থেকে পালানোর জন্য এই ভার্চুয়াল দুনিয়ায় রিভু নিজেকে এতটাই বিলীন করে দেয় যে তার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড তার চারিপাশে একটা কল্পনার জগৎকে বাস্তবের মোড়কে ভরে তার সামনে এনে হাজির করে। সে সেই মন গড়া দুনিয়াকেই ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছে। যে ছেলে মেয়েগুলোর এই কয়েকদিনে খুন হয়েছে তাদের সকলেরই বয়স 18 থেকে 20-র মধ্যে। রিভুর বয়সের ঘুঁটিও এখন ঠিক একই ঘরে দাঁড়িয়ে আছে। সেই সাথে মিলিয়েই সে কল্পনা করে নিয়েছে তারও মৃত্যু আসন্ন। মায়ের অ্যাক্সিডেন্টের পর মৃত্যু সম্পর্কে রিভুর মনে যে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে এটা তারই ফল। ছেলেটা একটা ভয়ঙ্কর মানসিক রোগের শিকার হয়ে পড়েছে, কিন্তু একটা ছোট্ট খটকা মনে লেগেই থাকছে। যদিও ব্যাপারটা কাকতালীয় বলেই মনে হয়, সেটা হলো রিভুর মায়েরও মৃত্যু হয়েছে এই নয়ন ছেলেটার খুনের ঠিক 4 দিনের মাথায়। এই সমস্ত কথা অত্যন্ত মনোযোগ দিয়ে ভাবছিলেন তিনি। পিছন থেকে আচমকা গলার আওয়াজ পেয়ে চমকে উঠলেন। ডক্টর আঙ্কেল? গরম কফির পেয়ালায় একটা ছোট্ট চুমুক দিয়ে রিভু বলে, বলছি ডক্টর আঙ্কেল, সব বলছি একেবারে প্রথম থেকে। জানি না আপনি কতটা বিশ্বাস করবেন, হয়তো ভাববেন আমি কোনো মেন্টালি সিক পেশেন্ট। তবু আমি বলবো, অন্তত একজনের জানা দরকার। রিভু একবার দেয়ালে ঝোলানো ঘড়ির দিকে তাকিয়ে বলল, আর খুব বেশি সময় নেই আমার হাতে, হয়তো বড় জোর আর 8 ঘন্টা। ঘুমটা আমার দরকার ছিল, আপনি ঠিকই বলেছেন। ঘুম থেকে উঠে মনটা বেশ শান্ত লাগছে আমার। ঠান্ডা মাথায় ভেবে দেখে এখন বুঝতে পারছি আর পালিয়ে লাভ নেই। পালিয়ে কোথাও যেতে পারবো না আমি। তার চেয়ে হাতে যতটুকু সময় আছে সেইটুকুই স্থিরভাবে কাটাই। রিভু কফির কাপ সামনের কাঁচের টেবিলে নামিয়ে রাখল। তবে শুনুন ডক্টর আঙ্কেল, দিনটা ছিল মঙ্গলবার। ঘড়ির কাঁটা বিকেল 5টা ছুঁই ছুঁই। সারাদিন দুপুর অবধি গড়িয়ে গোটা শহরটাকে দাবদাহে জ্বালিয়ে সূর্যি মামা এখন কিঞ্চিত প্রশান্ত রূপ প্রদর্শন করছেন। হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হয়েছে গত সপ্তাহে। এতদিন পড়াশোনা, পরীক্ষা, প্র্যাকটিক্যাল ক্লাস, ল্যাব নোটবুক তৈরি, প্রজেক্ট এইসব নিয়ে দিব্যি কেটে যাচ্ছিল সময়। কিন্তু এখন যেন আর ঘন্টাগুলো কাটতেই চায় না।
তেমন কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব নেই, সারাদিন একা একাই কাটাতে হয়। বাড়িতে মানুষ বলতে কেবল মা। মা বাবার ডিভোর্স হয়ে গিয়েছে, আজ বছর 10 হলো। বাবা খোঁজ খবর রাখে না, সারাটা দিন একা একা কাটে। সাথী বলতে কেবল ওই কম্পিউটারটা, সময়ে অসময়ে ওটার সামনে বসেই কাটে। কিন্তু এই কদিনের নিস্তরঙ্গ জীবনের কিছু নতুন, কিছু রোমাঞ্চকর করার জন্য এই মনটা বড় মরিয়া হয়ে উঠেছে। কিন্তু কি, কম্পিউটার গেম, ফেসবুক, ইনস্টাগ্রাম সবই একঘেয়ে লাগছে। এবার নতুন কিছু একটা চাই। কম্পিউটার চালু করতেই চেনা ওয়ালপেপার ফুটে উঠল চোখের সামনে। তারায় ভরা গ্যালাক্সি। ব্রাউজারের উপর মাউস পয়েন্টারটা রাখতেই একটা নোটিফিকেশন তেরিং করে লাফিয়ে উঠে ভাসতে লাগলো গ্যালাক্সির মাঝখানে। Want adventure or thrill in your life? Click here. জীবনে যদি রোমাঞ্চ চাও তো এখানে এসো। বেশ লোভনীয়। এমনিতেই বড্ড বোরিং কাটছিল দিনগুলো, একটা থ্রিল তো দরকার বটেই। মনে মনে সেটাই চাইছিল রিভু। হাতে গরম যখন একটা সুযোগ পাওয়া যাচ্ছে, তখন দেখাই যাক না কি হয়। সেই আয়তাকার বাক্সের উপর মাউস ক্লিক করল সে। সঙ্গে সঙ্গেই কম্পিউটারের স্ক্রিন অন্ধকার হয়ে গেল। কি হলো? কোনো ভাইরাস ছিল নাকি? মেশিনটা বুঝি না এবার বিগড়ে যায়? নিজের বোকামিতেই এসব উটকোবাটকা বিজ্ঞাপন কেউ না। 1 মিনিট। কালো পর্দার মধ্যে একটা লেখা ফুটে উঠছে যেন মনে হয়। হ্যাঁ, তাই তো। লেখাটা ধীরে ধীরে বড় আর উজ্জ্বল হয়ে উঠছে। এবার সেটা পড়া যাচ্ছে স্পষ্টভাবে। ওয়েলকাম টু দ্য ডার্ক ডায়েরি। হ্যাঁ, রিভু ঠায় তাকিয়ে আছে যান্ত্রিক পর্দার দিকে। বাইরে অল্প অল্প করে অন্ধকার নামছে। এবার আলো জ্বালানো দরকার, কিন্তু সে জ্বালায়নি। ঘরের ভিতর আলো আঁধারির খেলা। মায়ের অফিস থেকে ফিরতে এখনো বেশ কিছুটা দেরি আছে। ঘরে সে সম্পূর্ণ একা। স্ক্রিনের উপর লেখাটা আরও কয়েক সেকেন্ড স্থায়ী থেকে আবারও কালোর গভীরে মিলিয়ে গেল। এবার সেখান থেকে ধীরে ধীরে ফুটে উঠল আরেকটি লেখা, ইংরাজিতে, যার বাংলা করলে হয়, তুমি কি একটি খেলা খেলবে? হ্যাঁ বা না? রিভু মাউস পয়েন্টারের সাহায্যে উত্তর দিল, হ্যাঁ। এই খেলায় একবার ঢুকলে বেরোবার উপায় নেই। এটি একটি অত্যন্ত ভয়ানক খেলা, ততটাই মজাদার এবং রোমাঞ্চকর। এই খেলায় অংশ নেবার মতো সাহস কি তোমার আছে? হ্যাঁ? হ্যাঁ। তোমার নাম লেখো। ঋতভ বসু। বয়স? 19। কালো পর্দায় আরো একটা লেখা ফুটে উঠল, ওয়েলকাম ঋতভ, ওয়েলকাম। তার কয়েক মুহূর্ত পর আরো কয়েক ছত্র লেখা, লেট আস টেল ইউ দ্য রুলস অফ দ্য গেম। রিভু পড়ল, তোমাকে 2 রকম বিকল্প দেওয়া হবে, ডেয়ার অথবা স্কেয়ার। তোমাকে যে কোনো একটি বেছে নিতে হবে। যদি ডেয়ার নাও, তবে তোমাকে যা করতে বলা হবে তোমাকে ঠিক তাই করতে হবে। সেটা যতই কঠিন হোক, টাস্ক পুরো করতেই হবে, নচেত তার ফলাফল হবে তোমার কল্পনার অতীত। আর যদি স্কেয়ার নাও, তবে আজ থেকে 7 দিনের মধ্যে যে কোনোভাবে, যে কোনো স্থানে, যে কোনো সময়ে, যে কোনো দিন তোমায় ভয় দেখানো হবে। যদি তুমি ভয় পেয়ে যাও, ভয় পেয়ে পালিয়ে যেতে চাও,
তবে তুমি হেরে গেলে, এবং সেই হারের পরিণতিও হবে তোমার কল্পনার অতীত। তুমি কি তৈরি? তুমি কি তৈরি এই রোমাঞ্চে গা ভাসাতে? সাহস আছে? আছে সাহস? শেষের কথাটা যেন একটু ঠেস দেয় রিভুর মনে। এই বিটকেল গেম তাকে ভীতু ভাবছে নাকি? সাহস তার কতটা আছে দেখিয়ে দেবে সে। কি এমন আহামরি ব্যাপার যে এত সাহস লাগবে? সব পারবে সে। সামান্য একটা কম্পিউটার গেমের কাছে নিজেকে ভীতু প্রমাণ করতে দেবে না সে। আর বেশি না ভেবে খানিক জেদের বশেই সে উত্তর করে, হ্যাঁ, অর্থাৎ আছে আমার সাহস। পর্দায় আবার লেখা ফুটে ওঠে, ব্রাভো, শাবাশ, নাও চয়েস ইজ ইয়ার্স। রিভু দেখে কালো পর্দার উপরে একটা আবছা ছবি ফুটে উঠছে, মানুষের মাথার খুলির ছবি। তার উপর 3টি ইংরাজি শব্দ ফুটে উঠেছে। সেগুলোর উজ্জ্বলতা ক্রমান্বয়ে বাড়ছে আবার কমছে। ঘর এখন সম্পূর্ণ অন্ধকার। আলোর সামান্য উৎস বলতে কেবল এই কম্পিউটারের মনিটরের স্ক্রিন। তার সামনে বড় বড় চোখে সম্মোহিতের মতো বসে আছে রিভু। পর্দায় দপদপ করে জ্বলছে 3টি শব্দ, Dare or scare. কম্পিউটারের স্ক্রিনে আবারও একটি নোটিফিকেশন। গত 3 দিন ধরে লাগাতার আসছে এটা। সবথেকে আশ্চর্যের বিষয়, মেইন সুইচ খুলে ফেলেও লাভ হচ্ছে না, কম্পিউটার চলছেই। এটা যে কি করে সম্ভব সেটা বিজ্ঞানের ছাত্র হয়েও ভেবে কুল কিনারা করতে পারছে না রিভু। এই একই স্ক্রিন জোড়া, অন্ধকার, তার মাঝে একটা চৌকোনা বক্স ঘন্টায় ঘন্টায় দপ করে জ্বলতে থাকে। এখন আর মেশিনটায় অন্য কিচ্ছু কাজ করা যায় না। সবসময় কেবল স্ক্রিন জুড়ে থাকে এক কালো পর্দা। সেখানে ঠিক 1 ঘন্টা পর পর এসে উদয় হয় সেই বৈদ্যুতিন বার্তা, তারপর নিজেই হারিয়ে যায়। 1 ঘন্টা পর আবার আসে, এই যে যেমন এখন এসেছে। You are requested to complete your task. অর্থাৎ তোমাকে কাজ সম্পূর্ণ করার অনুরোধ করা হচ্ছে। রিভুর বুকের ভিতরটা ঢিপ ঢিপ করতে থাকে। যেটাকে টাস্ক বলা হচ্ছে সেটা যে কোনোভাবেই সম্ভব নয় তার পক্ষে। সে তার ঘরের দরজার দিকে ঘাড় ফিরিয়ে তাকায়। এখান থেকে ডাইনিং রুম সোজাসুজি দেখা যায়। এখন সেখানে মা আছে, চেয়ারে বসে ছুরি দিয়ে সবজি কাটছে আর গুনগুন করে গাইছে এই গানটা মা প্রায়ই গায়। জাগরণে যাইবে ভাবরি, আখে হতে ঘুম নীল হরি, কে নীল হরি। রিভু অনেকক্ষণ ধরে মায়ের দিকে তাকিয়ে রইল অসহায় ভাবে, চেয়ে রইল মায়ের মিষ্টি মুখের দিকে। কানে আসছে মায়ের গানের গলার গুনগুন স্বর। না 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 না, এটা কিছুতেই পারবে না সে, কিছুতেই না, কিছুতেই এসব টাস্ক ফাস্ক করা সম্ভব নয় তার পক্ষে। এটা একেবারে অসম্ভব। রিভুর চোখ আর একবার পড়ল স্ক্রিনের দিকে। এখন লেখাগুলো পাল্টে গিয়েছে। এতদিন লেখাটা সাদা রঙের থাকতো, কিন্তু এখন সেটা বদলে লাল রঙের হয়ে গেছে। আরো দ্রুত হয়েছে আলোর দপদপানি। আগে অনুরোধের সুরে কথা বলছিল, এবার যেন আদেশ। You are ordered to do the task. Yes, you are ordered to do the task. সে
সে আর সহ্য করতে পারল না, উঠে গেল কম্পিউটারের সামনে থেকে। মা এখন রান্নাঘরে কাজ করছে। রিভু নিঃশব্দে গিয়ে দাঁড়ালো মায়ের পিছনে। তার মাথার ভিতরটা কেমন যেন করছে, একটা সূক্ষ্ম ব্যথাও যেন অনুভূত হচ্ছে তার মাথায়। তার সাথে একটা বাক্য পেন্ডুলামের মতো মগজের এধার থেকে ওধার ক্রমাগত দুলছে। You are ordered to do the task. You are ordered to do the task. You are ordered to do the task. রিভু ধীরে ধীরে দুহাত তুলল, বাড়িয়ে দিল মায়ের দিকে। হৃদস্পন্দন চতুর্গুণ বেড়ে গেছে। ঝট করে হাত দুটো নামিয়ে এনে রিভু পিছন দিক থেকে মাকে জড়িয়ে ধরল। মনে মনে বলল, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। আহা, কি করছিস রিভু? দেখছিস তো কাজ করছি। কি হলো তোর? নিশ্চয়ই খিদে পেয়েছে। মায়ের গলার কাছে মুখ গুঁজে ছোট্ট উত্তর দেয় রিভু। পাউরুটি আছে, জেলি মাখিয়ে দিচ্ছি, খেয়ে নে। খিদে তার পায়নি, তাও সে খেল। আর খাওয়ার মাঝে বারবার দেখতে লাগলো তার মাকে, যেন আজ এই প্রথম দেখছে সে মাকে, কিংবা শেষবার। না 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 না, এসব কি ভাবছে সে আজে বাজে কথা? এই তো মা দিব্যি আছে। সে তো ঠিক করেই নিয়েছে কোনো টাস্ক সে করবে না। তবে আর ভয় কি? রিভু আবার নিজের ঘরে ফিরে আসে। কম্পিউটারের কালো পর্দার দিকে তাকিয়ে সে দেখে লেখাগুলো আবার বদলে গেছে। ওয়ার্নিং, ওয়ার্নিং, তোমার সময় ফুরিয়ে যাচ্ছে। রিভু দেখে এবার উল্টো গুনতি শুরু হয়েছে, অর্থাৎ টাস্ক শেষ করতে আর মাত্র কয়েক সেকেন্ড হাতে আছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। সময় শেষ। রিভুর কি মনে হতেই দৌড়ে ঘরের বাইরে গেল মাকে দেখতে। দেখল মা নিশ্চিন্তে একটা বই পড়ছে। একটা বড় শ্বাস ছাড়ল সে। এতদিন অযথা একটা কম্পিউটার গেম নিয়ে দুশ্চিন্তায় ছিল। এই তো সব ঠিক আছে। ওটা তো কেবল একটা খেলা, মানুষকে ভয় দেখানোর জন্য একটা ফিকির মাত্র। সে আবার গিয়ে বসলো কম্পিউটারের সামনে। লেখাগুলো আবার পাল্টে গেছে, তবে এবার আর তেমন ভয় লাগছে না, কারণ লেখাগুলো আগের মতো উৎকণ্ঠা প্রদানকারী নয়। Thank you, Ritavo. Your task would be done very soon. তারপর লেখাগুলো মিলিয়ে গেল কালো পর্দায়। রিভু লক্ষ্য করল পর্দার উপর এতদিন যে কালো রং স্থায়ী ছিল, এবার ধীরে ধীরে সেটা ফিকে হয়ে আসছে। ফিকে হতে হতে একসময় সেটা সম্পূর্ণ হারিয়ে গেল। আবার সেই আগের ওয়ালপেপারটা ফিরে এলো, সেই তারায় ভরা গ্যালাক্সি। রিভু নিশ্চিন্তের শ্বাস ছাড়ল। যাক, কোনো ভয়ের ব্যাপার নেই তাহলে। ওটা কেবলমাত্র একটা উদ্ভট গেম। তবে এটা ঠিক, গেমটা তার কথা রেখেছে। এই কদিন থ্রিলের কমতি হয়নি। হোক সেটা দুশ্চিন্তা, তবু থ্রিল ছিল বটে। ভয় পাওয়াটাও তো থ্রিলের মধ্যেই পড়ে বই কি। See your friends of your community. আরও একটা নোটিফিকেশন। রিভু দেখে সেই ডার্ক ডায়েরি থেকেই এবার বলছে, তোমার আশেপাশে আরো যারা এই খেলা খেলছে তাদের সাথে কথা বলো। বাহ, বেশ মজা তো। সে একাই তবে খেলাটা খেলেনি, আরও ছেলেমেয়েরা আছে।
আরে, তাকে এই গেম খেলার জন্য আবার ধন্যবাদ দিচ্ছে। বলছে তোমার এলাকার যেসব বন্ধুরা এই গেম খেলছে আজ তাদের একসাথে মিট করার আমন্ত্রণ দেওয়া হচ্ছে, যাতে তোমরা নিজেদের অভিজ্ঞতা একে অপরের সাথে ভাগ করে নিতে পারো। দেখার জন্য উদ্গ্রীব হলো সে যে আর কে কে আছে। স্ক্রিনের উপর ফুটে উঠল পরপর কতকগুলি নাম: তন্ময় সরকার, রতিপ্রিয় চৌধুরী, দেবার্ঘ লাহা, মেম বসু, নয়ন মল্লিক। আজ বিকেল অবধি কথা বলল সে এই 5 জনের সাথে। সকলেই এত ভালো, তাকে বিশেষ জোর দিয়ে বলেছে আজ রাতে একসাথে দেখা করার জন্য। সবাই মিলে একসাথে বসে দারুণ আড্ডা হবে। সবাই নিজের নিজের অভিজ্ঞতা বলবে। রিভু না করতে পারল না। তাছাড়া এতদিন তো সেরকম কোনো বন্ধু ছিল না। এই প্রথম কারোর সাথে এতক্ষণ আড্ডা মারল। হোক না সেটা অনলাইন কোনো আড্ডা। ঠিক হলো সময়, জায়গা, রাত 8টা। শহরের ধার ঘেঁষে একটা নির্জন স্থানে একটা পোড়ো বাড়িতে। সবাই বলছে সেটা নাকি হন্টেড, অর্থাৎ ভুতুড়ে বাড়ি। তারা প্রত্যেকেই অ্যাডভেঞ্চার প্রিয়। তাদের দেখা করার জায়গা একটা পোড়ো ভুতুড়ে বাড়ি হবে, এ আবার আশ্চর্য কি? কম্পিউটার স্ক্রিনে তখনও শেষ পাওয়া মেসেজটা দেখা যাচ্ছে। See you there. একটা অন্ধকার ঘর, মধ্যিখানে মেঝের উপর একটা মোমবাতি জ্বলছে। সেই মোমবাতির চারিদিকে গোল করে ঘিরে বসে আছে 6 জন। মোমের আলো ঘরটাকে আলোকিত করার বদলে আরও যেন অন্ধকার আর রহস্যময় করে তুলছে। ঘরের কোনায় কোনায় চাপ চাপ অন্ধকার। এই জুন মাসের গুমোট গরমেও ঘরের ভিতরটা আশ্চর্য রকমের ঠান্ডা। 6 জনের মধ্যে একজন বলে উঠল, আচ্ছা, আমি তবে শুরু করি, কেমন? বাকিরা মাথা নেড়ে সায় দিল। আমার নাম তনয় সরকার। তোমাদের সবার মতোই আমার কাছে ওই ডার্ক ডায়েরির ইনভিটেশনটা আসে। বেশ খানিকটা হুজুগে পড়েই আমি খেলাটা শুরু করি। একটা সময় আমায় জিজ্ঞেস করা হয়, আমি ছোটবেলা থেকেই ভূত এবং ভয় দুটোই পেতেই খুব ভালোবাসি। ভূতের গল্পের বই পড়া, ভূতের সিনেমা দেখা, এই সব তো ছিলই। এমনকি বিভিন্ন জায়গায় যে সমস্ত হন্টেড প্লেসগুলো আছে আমি সেখানেও গিয়েছি, কিন্তু গিয়ে বিশেষ লাভ হয়নি। কোথাও গিয়েই আমি কোথাও কিছু দেখে বা অনুভব করে আমি তেমন ভয় পাইনি। তাই ভাবলাম দেখাই যাক না এই গেমটা আমাকে কেমন ভয় দেখাতে পারে। হ্যাঁ, তাই আমি নিলাম স্কেয়ার। তারপর ব্যাপারটা আমি না ভুলেই গিয়েছিলাম, জানো। অবশ্য এই ভুলে যাবার একটা কারণ আছে। সেটা হলো এই বেশ কয়েক মাস ধরে না আমার একটা ভাই নিখোঁজ। সেই নিয়ে থানা পুলিশ করতে করতে, থানায় যেতে থানায় আসতে, এই সমস্ত কাজকর্ম করতে করতে আর এই গেম টেমের কথা আমার অতটা মনে ছিল না। এরই মধ্যে একদিন একটা ফোন এলো। কোথায় যেন একটা বাচ্চা ছেলের বেওয়ারিশ লাশ পাওয়া গিয়েছে। তার সঙ্গে আমার ভাইয়ের নাকি ছবির একটা অদ্ভুত মিল আছে। রাত তখন প্রায় 10টা বাজে। খবরটা পেয়েই আমি ছুটলাম সেই হাসপাতালে। কাউকে সঙ্গে নিলাম না। যখন পৌঁছলাম তখন বাজে প্রায় রাত 11:15। আমাকে নিয়ে গেল সেখানকার একটা মর্গে। প্রথমে একজন মর্গের কর্মী ছিল সাথে। এই মুর্দা ঘরে ঢুকতেই লোকটা কানে ফোন লাগিয়ে হ্যালো হ্যালো করতে করতে বেরিয়ে গেল। হয়তো ওই ঘরে টাওয়ার ঠিক মতো আসে না, তাই বেরিয়ে গেল।
যাবার আগে আমায় ইশারায় সামনে রাখা সাদা চাদর ঢাকা লাশটা আমায় দেখিয়ে দিল, অর্থাৎ নিজেই ঢাকা খুলে দেখে নাও, আমি আসছি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করবার পরও যখন লোকটা এলো না, তখন আমি সাহস করে নিজেই চাদরটা সরালাম। না, এ আমার ভাই নয়। হ্যাঁ, চেহারায় মিল আছে ঠিকই, কিন্তু সেটা নয়। এবার সেই ঘর থেকে আমি বেরিয়ে আসবো কিনা ভাবছি, ঠিক এমন সময় ঘরের ভেতরের আলো সব নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল আমার চোখের সামনেটা। একটু যে ভয় পাইনি তা নয়, এই অন্ধকার মুদ্রা ঘরে সারি সারি লাশের মধ্যে আমি সম্পূর্ণ একা। ঘরটা বোধহয় অন্ধকার থাকলেই ভালো হতো। কিন্তু সেকেন্ড 10 পরে আবার ঘরের ফিকে আলোগুলো জ্বলে উঠল। সেই ফিকে আলোতে দেখলাম আমার সামনে শুয়ে রাখা লাশটার চেহারাটায় আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। সেটার চোখ আগে বোঝা ছিল, সাধারণ মৃতদেহের মতোই সেটাও পড়েছিল, কিন্তু কিন্তু এখন দেখলাম লাশটার চোখ খোলা, যেন চোখটা ঠিকরে বেরিয়ে আসছে। মুখটাও হাঁ করে খোলা। লাশটা যেন অল্প অল্প নড়ছে মনে হলো। আমি তখন ভীষণ ভয়ে থরথর করে কাঁপছি। পা দুটো আমার শিশের মতো ভারী ঠেকছে। তেমনি ভয়ের তো চোখে দেখলাম সামনে শোয়ানো লাশটার কানের ফুটো আর মুখের ভেতর থেকে পিলপিল করে বেরিয়ে আসছে অসংখ্য পোকা। তারা কিলবিল করতে করতে নেমে এলো মাটিতে। এবার সেগুলো আমার দিকে আসছে। সত্যি বলছি, ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আমি তখন। আর সেটাই ছিল ভুল। খেলায় আমার শর্তই ছিল ভয় দেখালে ভয় পাওয়া যাবে না। আমার উচিত ছিল সেইখানেই কাঠ হয়ে দাঁড়িয়ে থাকা। বুকের ধুকপুকুনি যতই বাড়ুক, শান্ত হয়ে চুপচাপ দেখে যেতে হতো পুরোটা। কিন্তু আমি পারিনি। ভয় দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে তারস্বরে চিৎকার করতে করতে বেরিয়ে এলাম মঠ থেকে। ফাঁকা জনশূন্য করিডোর দিয়ে বেরিয়ে রাস্তায় গিয়ে উঠলাম আমি। কি আশ্চর্য, হাসপাতালে একটাও লোক নেই। রাস্তায় এসে হাঁপুড়ের মতন হাঁপাচ্ছিলাম আমি। ভেবেছিলাম হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু না, ভয় না পাওয়ার শর্ত থাকা সত্ত্বেও আমি ভয় পেয়েছি। তখন শাস্তি তো আমায় পেতেই হতো। আমি অনুভব করলাম আমার হাতের উপর কি যেন একটা সুরসুর করছে। হাতের পাতা উল্টে দেখি সেই পোকাগুলোর একটা। তাড়াতাড়ি ঝেড়ে ফেললাম সেগুলোকে, কিন্তু কোনো লাভ হলো না তাতে। সঙ্গে সঙ্গেই সহস্র কোটি ওই নরকের কীট আমার গায়ে কিলবিল করে উঠতে লাগলো। অনেক চেষ্টা করেও গা থেকে সেগুলোকে ঝেড়ে ফেলতে পারলাম না। কি কুৎসিত, কি লালচে কালো রঙের সেই কীট! উফ! তখন আমি প্রাণপণে দৌড়তে লাগলাম। কি অদ্ভুত, রাস্তায় কি একটাও মানুষ নেই, যেন সবাই একসাথে হাওয়া হয়ে গিয়েছে আমায় সাহায্য করবে না বলে। ছুটতে ছুটতে কোথায় এসে পড়লাম তা বলতে পারি না। সামনে দেখলাম একটা বিল্ডিং তৈরি হচ্ছে। আমার সামনে বালির স্তূপ। ঠিক এই সময় আমার 2 কানের ভিতর তীব্র ব্যথা অনুভব করলাম। পোকাগুলো আমার কানের পর্দা ছিদ্র করে ভেতরে ঢুকে যাচ্ছে পালে পালে। মাথার ভেতরটা যন্ত্রণায় ছিঁড়ে যেতে লাগলো আমার। উফ, কি বিভৎস, কি নারকীয় সেই যন্ত্রণা! উফ! আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম সেই বালির স্তূপের উপর। মনে হলো যেন ঢুকে যাচ্ছি ভিতরে। সেই পোকার দল আমার শরীরের ভেতরটা খেয়ে ঝাঁঝরা করে দিল। আমি নিষ্প্রাণ পড়ে রইলাম সেই বালির স্তূপের নিচে। আমি মেম বসু। গেমের রুলস পড়ার পর আমাকে অপশন দেওয়া হয়, ডেয়ার আর স্কেয়ার। আমি বেছে নিলাম ডেয়ার। আমার দেখার এটাই ইচ্ছে ছিল যে এমন কি কাজ দেওয়া হয় করার জন্য। ডেয়ার বেছে নেওয়ার পর সেই দিনই আমাকে টাস্ক দিয়ে দেওয়া হয়। একটা বিল্ডিংয়ের ঠিকানা দিয়ে দেওয়া হয় আমাকে। সেখানে খুব বেশি লোকজন থাকে না,
সেই অ্যাপার্টমেন্টের একটা নির্দিষ্ট ফাঁকা ফ্ল্যাটে ঢুকে সেখানকার দেওয়ালে লিখে আসতে হবে, নাও উই আর 13, উই আর 13, দ্য চক্র হ্যাজ বিন কমপ্লিটেড। সারা রাত সেই ফাঁকা ফ্ল্যাটে কাটিয়ে পরের দিন সকালে ফিরতে হবে, তার আগে নয়। তাহলে এর এমন কি কাজ? খুবই সোজা ব্যাপার। বিল্ডিংটা খুঁজে বের করা খুব দরকার। গুগলে সার্চ করতেই রাস্তা বাতলে দিল। আমি বিনা ঝঞ্ঝাটে গিয়ে পৌঁছালাম সেখানে। লিফটে চড়ে গেলাম বিল্ডিংয়ের 7 তলায়। সেই ফ্ল্যাটের দরজা ঠেলতেই সেটা খুলে গেল। আমিও ঢুকলাম ভিতরে। নির্দেশ অনুযায়ী চলে গেলাম সেখানকার বেডরুমে। স্প্রে পেইন্ট আগেই কিনে রেখেছিলাম, সেটা দিয়ে দেওয়ালে লিখতে শুরু করলাম। লেখা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গেই আমার পকেটে রাখা ফোনটা হঠাৎ ভাইব্রেট করে উঠল। সেটা বের করে দেখি আমার বর্তমান অবস্থান যেখানে, সে বিল্ডিংয়ের ব্যাপারে ডিটেলস দিয়েছে। সেটা দেখি আমার ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল। ডিটেলস দেখাচ্ছে এটা একটা ক্রাইম স্পট। এর আগে খবরে দেখেছিলাম, কিন্তু কিন্তু ঠিকানাটা মনে ছিল না। দিন কয়েক আগে এই একই ফ্ল্যাটে বসবাসকারী 12 জন একই পরিবারের সদস্য একই দিনে একসঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সম্ভবত তারা কোনো অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে কিছুটা রিচুয়াল পালন করার চেষ্টা করতে চেয়েছিল। এটা পড়ার পরই আমার হৃদস্পন্দন ভীষণ রকম বেড়ে গেল। মনে ভাবলাম এখনই এই মুহূর্তেই এই ফ্ল্যাট থেকে বেরোতে হবে আমায়। বেরোনোর জন্য ঘুরে দাঁড়াতেই আলো নিভে গেল ঘরের। আমি তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশটা জ্বালালাম, আর সেই আলোতে আমি যা দেখলাম তাতে আমার হাত পা যেন অবশ হয়ে গেল। দেখলাম ঘরের সিলিং থেকে ঝুলছে অনেকগুলো মানুষের মৃতদেহ। ঘরের ভেতর একটু হাওয়া নেই, তাও সেই ঝুলন্ত দেহগুলো যেন মৃদু বাতাসে অল্প অল্প দুলছে। আমিও সেই একই ভুল করলাম, ভয় পেয়ে গেলাম, অমানসিক ভয়। আর ভয় পেয়ে টাস্ক না শেষ করেই পালিয়ে যেতে চাইলাম এই ফ্ল্যাট থেকে, কিন্তু পারলাম না। বাইরে বেরোনোর দরজাটা কিছুতেই খুলতে পারলাম না। কলে পড়া ইঁদুরের মতো এদিক ওদিক ছটফট করতে লাগলাম, ভয় চিৎকার করে কাঁদতে লাগলাম আমি। মাথার উপর তখন ক্রমাগত তুলে যাচ্ছে 12টা ঝুলন্ত লাশ। এবার তাদের দৃষ্টি সটান আমার দিকে। তাদের সবার জিভগুলো বেরিয়ে বিশ্রী ভাবে ঝুলে রয়েছে মুখের বাইরে। আমি তখনও গলা ফাটিয়ে চিৎকার করে চলেছে, কিন্তু শোনার কেউ নেই। ওরা 12 জন। ওদের চক্র শেষ করবার জন্য আরো একজন প্রয়োজন, আর সেই একজন হতে হলো আমাকে। দেখলাম একটা দড়ির ফাঁস এগিয়ে আসছে আমার দিকে। ঘরের যে কোনোই যাই না কেন, সেটা ঠিক আমারই, সেটা ঠিক আমার নাগাল পেয়ে যায়। এক সময় সেটা চেপে ধরলো আমার গলায়। ভয়ানক সে ফাঁস,
কি ভয়ানক! হাজার চেষ্টা করেও সেই চাপ আমি হালকা করতে পারলাম না। দড়ির ফাঁসটা আমায় নিয়ে উপরের দিকে উঠতে লাগলো। আমার পায়ের বুড়ো আঙুলের ডগাটো যখন মাটির স্পর্শ থেকে বঞ্চিত হলো, ভেঙে গেল আমার গলার হাড়। আমার নিথর দেহটা বাকি 12 জনের মতোই ঝুলতে লাগলো সিলিং থেকে। আমি দেবার্ঘ লাহা। তোমাদের সবার মতোই আমিও আসি এই ডাক ডায়েরি চক্রবুহে। সেটা ছিল আমার প্রথম ভুল। যাই হোক, যখন আমাকে জিজ্ঞাসা করা হলো, আমি বাঁচলাম স্কেয়ার। ব্যাপারটাকে খুব হালকাভাবেই নিয়েছিলাম আমি। সামান্য একটা কম্পিউটার গেমকে নিয়ে সিরিয়াস আমি হতে চাইনি। বলে রাখি, আমার ফটোগ্রাফির শখ আছে। বনে বাজারে ঘুরে ফটোগ্রাফি করি মাঝে মাঝে। শহরের সব থেকে আগে যে জঙ্গলটা, কিছুদিন আগে সেখানেই গিয়েছিলাম ছবি তুলতে। জঙ্গলের ভেতর ঘুরে ঘুরে ছবি তুলছি। এমন সময় মনে হলো আমার পিছনে পিছনে কে যেন হাঁটছে। ফিরে তাকাতেই একটা লোককে দেখতে পেলাম। তাকে দেখেই আমার বুকের ভিতরটা কেমন ছ্যাঁত করে উঠল। তাও তখনও সাহস হারায়নি। লোকটার সারা গায়ে বিশ্রী রকমের ঘায়ে ভর্তি, মুখের এক পাশ পুরো নষ্ট হয়ে গেছে, এমনকি গালের হাড়ও দেখা যাচ্ছে। হাতের আঙুলগুলো কুষ্ঠ রোগীদের মতো আঁকা বাঁকা, নখগুলো যেন পাকানো দড়ির মতো গজিয়ে উঠেছে। সব মিলিয়ে অত্যন্ত বীভৎস লোকটার চেহারা। লোকটা হিসিয়ে বলল, এই এই কি করছিস ওটা? হ্যাঁ, কি করছিস? ছবি তুলছি। লোকটা একবার উপরের দিকে তাকিয়ে আবার বলল, গাছের ছবি? হ্যাঁ, গাছের ছবি, পাখির ছবি, কাঠবেড়ালির ছবি, আরও তো। এই মানুষের ছবি তুলিস না? মানুষের ছবি? হ্যাঁ, তুলি তো। তুলবি মানুষের ছবি? লোকটা জঙ্গলের একদিকে আঙুল তুলে দেখালো। ওখানে মানুষ থাকে বস্তিতে, তুলবি ওদের ছবি? মনে মনে ভাবলাম, লোকটা নিজেও নিশ্চয়ই সেখানেই থাকে। ছবি তুলতে দিয়ে কিছু টাকা পয়সা হয়তো চাইবে। এবার আমার বেশ মায়া হলো লোকটার ওপর। গা ভর্তি খা নিয়ে তার এত কষ্ট, তার উপর এরা বড্ড গরিব, খেতেও পায় না। ছবি তোলার বদলে যদি কিছু নেই, ক্ষতি তো কিছু নেই, উল্টে আমি একটা সাবজেক্ট পেয়ে যাব। বললাম, আচ্ছা চলুন, কোথায় আছে লোকজন? আয় 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 আমার পিছন পিছন আয়। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো সামনের দিকে। আমিও গেলাম তাকে অনুসরণ করে। একসময় সে থেমে গিয়ে একটা গাছের আড়াল থেকে আমায় সামনের দিকে আঙুল তুলে দেখিয়ে দিল। দেখলাম এটা জঙ্গলের প্রায় শেষ প্রান্ত। এখানে জঙ্গল অনেক পাতলা, আর এই জঙ্গলের ধার ঘেঁষেই কয়েক ঘর মানুষের বাস। সব মিলিয়ে ওই গোটা চারেকের বেশি ঘর হবে না। ঘরগুলো সব পাতায় ছাওয়া, আর তার ঠিক সামনে মাটির উনুনে রান্না করছেন এক মহিলা। পাশের উঠোনে খেলা করছে একটি বছর দিনের শিশু। চমৎকার সাবজেক্ট। আমি তাড়াতাড়ি বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। ছবি তোলা হতেই লোকটা আবার সেই আগের মতো হিস হিস করে বলল, ছবিটা তুললি, এবার আমায় কিছু খেতে দে, হ্যাঁ বড় খিদে পেয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। আমি আমার মানি ব্যাগ থেকে
দুটো 100 টাকার নোট বের করে বাড়িয়ে দিলাম লোকটার দিকে। লোকটা সেদিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, কাগজ দিচ্ছিস কেন? খাবার দে না, খাবার দে। খাবার তো নেই, মানে ও হ্যাঁ হ্যাঁ, আমার কাছে একটা বিস্কিটের প্যাকেট আছে। আমি সেটা বের করে দিতেই লোকটা সেটা হাতের এক ঝটকায় ফেলে দিল মাটিতে। এইসব না, এইসব না, অন্য খাবার দে। অন্য কি খাবার দেব? মানে আমার কাছে তো আর কিছুই নেই, আর আপনি তো টাকাও নিচ্ছেন না। এবার লোকটার মুখে কেমন যেন একটা হিংস্র ভাব আর লোভের ভাব একসাথে ফুটে উঠল। সে সামনের ঝুপড়িগুলোর দিকে আঙুল উঁচিয়ে বলল, ওটাকে এনে দে। তার আঙুল বরাবর তাকিয়ে দেখি সে ইশারা করছে ওই ওই ছোট্ট বাচ্চাটার দিকে। এবার আমার ভয় ভয় করা শুরু করলো। মাথার ভিতর থেকে কেউ যেন বলে উঠল, এবার পালানো দরকার, নাহলে খুব বিপদ। আমি এই পাগল নাকি? এই যাও, ভাগো, যত সব আজে বাজে বলে উল্টো দিকে দ্রুত পা চালাই। কিন্তু এটা ছিল আমার দ্বিতীয় ভুল। আমার উচিত ছিল লোকটা যেমন বলছে তেমন কাজ করা। শুনতে পাচ্ছিলাম তখনও লোকটা পিছনে দাঁড়িয়ে একইভাবে বলে চলেছে, এনে দে না, ওই বাচ্চাটাকে এনে দে, এনে দে না, বড্ড খিদে পেয়েছে, এনে দে না, এনে দে না। যত দ্রুত সম্ভব পা চালিয়ে আমি অনেকটা দূরে চলে এলাম। পিছন দিকে তাকিয়ে দেখি লোকটাকে আর দেখা যাচ্ছে না। ভাবলাম যাক, পাগলের হাত থেকে রেহাই পেয়েছি। কিন্তু তারপর আবার কয়েকটা পা সামনে যেতেই দেখি সেই কেউ লোকটা একটা গাছের নিচে উবু হয়ে বসে আছে। আর তার হাতে যেন কি, একটু ঠাওর করতেই বুঝলাম সেটা একটা মানুষের হাত। আর সেই কাটা হাত থেকে লোকটা ছিঁড়ে ছিঁড়ে মাংস খাচ্ছে। ভয়ে আমার শরীর যেন রক্ত শূন্য হয়ে গেল। চিৎকার করতেও পারছিলাম না। আবারও ভুল করলাম। তৃতীয়বার ভয় পেলাম। খেলার শর্ত ভেঙে ফেললাম। লোকটা আস্তে আস্তে উঠে দাঁড়াতে বলল, আমি জঙ্গলের বাইরে যেতে পারি না, তাই বললাম তুই আমাকে বাচ্চাটা এনে দে। তা দিলি না, তবে এবার লোকটা আমার একেবারে সামনে চলে এসে ফেলে দিল আমাকে মাটির ওপর। তারপর চড়ে বসলো আমার উপর। আমি আতঙ্কে চিৎকার করছি প্রাণপণ, কিন্তু যেন গলা দিয়ে শব্দ বের হচ্ছে না আমার। লোকটা তখন আমার বুকের বাঁ দিকে তার হাতের নখ বসিয়ে দিয়েছে। আস্তে আস্তে পুরো হাতটাই ঠকিয়ে দিয়ে পাঁজরের দুটো হাড় ভেঙে আমার হৃৎপিণ্ডটা উপড়ে নিল। সে কি যন্ত্রণা, কি যন্ত্রণা! আমি সেখানেই ঝোপের মধ্যে যন্ত্রণায় ছটফট করতে করতে শেষ হয়ে গেলাম। রক্তে ভেসে গেল সারা জায়গাটা। রতিপ্রিয় চৌধুরী আমার নাম।
তোমাদের মতো আমিও নিজের অজান্তেই ডার্ক ডায়েরির চোরাবালিতে পা রেখেছিলাম। সেই একই প্রশ্ন আমাকেও করা হয়, ডেয়ার অর স্কেয়ার। আমি বেছেছিলাম ডেয়ার। বেছে নেওয়ার একদিন পর আমাকে দেওয়া হলো টাস্ক। আমাকে বলা হলো একটা ল্যাবের ঠিকানা, সেখান থেকে চুরি করতে হবে একটা কাঁচের শিশি, সেটার উপর লেখা থাকবে একটা নাম্বার। সেই নাম্বারও বলে দেওয়া হলো আমাকে 296A/3। সেই নাম্বার মিলিয়ে আমায় সেটা চুরি করে আনতে হবে। এত অবধি কাজটা তেমন কঠিন কিছু ছিল না, বরং বেশ থ্রিলিং বলা যেতে পারে। কিন্তু কাজ আমার এখান থেকে কেবল শুরু। শিশিটা চুরি করার পর সেটা নিয়ে যেতে হবে আরেকটা জায়গায়। সেই ঠিকানাও আমাকে দিয়ে দেওয়া হলো। ঠিকানাটা হলো একটা কবরস্থানের, মুসলিমদের কবরস্থান। সেখানে গিয়ে একটা নির্দিষ্ট কবরের মাটি খুঁড়ে সেই শিশির মধ্যে যা থাকবে সেটা বের করে কবরের ভিতর রেখে মাটি চাপা দিয়ে দিতে হবে। আমি অনেক রাতে গিয়ে পৌঁছলাম সেই ল্যাবের সামনে। আশ্চর্য ব্যাপার, দরজা সবই খোলা ছিল। তো আমি ভাবলাম যেহেতু এটা একটা পরিকল্পিত খেলা, তাই এরা আর তালা দেয়নি হয়তো। যাই হোক, দরজা ঠেলে ঢুকলাম ভিতরে। কোনো আলো জ্বলছিল না সেখানে, একেবারে অন্ধকার। আমি একটা ছোট টর্চ নিয়ে এসেছিলাম সাথে। সেটার সাহায্যে তাকের উপর খুঁজতে লাগলাম সেই নির্দিষ্ট নাম্বারের কাঁচের শিশি। তাক জুড়ে বিভিন্ন সাইজের কাঁচের বোতল সারি দিয়ে সাজানো ছিল। তার মধ্যে খুঁজতে খুঁজতে একসময় পেয়েও গেলাম একটা বেশ বড় কাঁচের জার। তার উপর লেবেল সাঁটা আছে 296A/3। জারের ভিতর কালো মতন কি যেন একটা জিনিস তরলে ডোবানো। তখন অতটা খেয়াল করিনি, সেই সময় ল্যাব থেকে বেরোনোটা আগে দরকার ছিল। তো কেউ দেখে ফেলার আগেই আমি চুপি চুপি বেরিয়ে গেলাম সেখান থেকে। এবার আমার গন্তব্য সেই কবরস্থান। সেটা ল্যাব থেকে খুব বেশি দূরে নয়, কত মিনিট 20 মধ্যেই পৌঁছে গেলাম। পুরনো জং ধরা গেটটা ঠেলে ঢুকলাম ভিতরে। মধ্যরাতে কবরখানার ভিতর দিয়ে চলতে বেশ ভয় করছিল, কিন্তু তাও মন শক্ত করে রেখেছিলাম। কবরখানাটা খুব বেশি বড় নয়, তাই সেই কবরটা খুঁজে পেতে বেশি বেগ পেতে হলো না। একটা ছোট শাবল সাথেই এনেছিলাম, সেটা দিয়ে মাটি খুঁড়তে লাগলাম। বেশ কিছুটা খোঁড়া হয়ে যাওয়ার পর ঝোলা থেকে সেই কাঁচের জারখানা বের করে আনলাম। খুব সাবধানে কাঁচটা ভেঙে ফেললাম। তারপর সন্তর্পণে বের করে আনলাম ভিতরের জিনিসটা। একটা গোল মতো কি যেন। জিনিসটাকে ভালো করে দেখার জন্য চোখের সামনে আনতেই আমার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গেল যেন। এটা এটা একটা মানুষের মাথা। সেটা এখন বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে অতি কুৎসিতভাবে হাসছে। আমি দাঁড়িয়েছিলাম কবরের দুদিকের উঁচু মাটিতে পা রেখে। ভয় পেয়ে মাথাটা ফেলে দিলাম হাত থেকে। সেটা গিয়ে পড়লো কবরের ভিতর। ভয়ের চোটে আমারও পা কেঁপে গিয়েছিল। আমিও টাল সামলাতে না পেরে পড়ে গেলাম কবরের মধ্যে। মাথার মধ্যে তখন একটাই কথা ঘুরছে, পালাতে হবে, যে করেই হোক পালাতে হবে। আমি হ্যাঁচর প্যাচর করে যতই উঠতে চেষ্টা করছি, ততই কে যেন আমার পা ধরে নিচ থেকে টেনে নিচ্ছে। আমি যদি মাথা ঠান্ডা রেখে পুরো কাজটা করতে পারতাম, তবে আমার কোনো বিপদ হতো না। কিন্তু আমি পারিনি। একসময় আমি আর উঠতে পারলাম না সেখান থেকে। অনুভব করছিলাম আমার গলায় একটা শক্ত কিছু যেন কেটে বসে যাচ্ছে। যন্ত্রণার কথা আর নাই বা বললাম। কোনো মানুষের সজ্ঞানে তার মাথাটা ধরের থেকে আস্তে আস্তে আলাদা করে দেবার সময় গলার মধ্যে ঠিক কেমন অনুভূতি হয় সে কথা আর বলে কি লাভ। সেই যন্ত্রণার মধ্যেই বুঝতে পারলাম আমার গায়ে মাটি পড়ছে। কেউ যেন মাটি চাপা দিয়ে দিতে চাইছে আমাকে ওইখানেই। এক সময় পুরোপুরি মাটি চাপা পড়ে গেলাম। মরিয়া হয়ে হাত পা ছোঁড়ার দরুন কেবল পায়ের পাতা দুটো মাটির বাইরে বেরিয়ে রইল। ভিতরে পড়ে রইল আমার
আমি নয়ন মল্লিক। এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন অভিরাম মল্লিক আমার বাবা। পকেটে টাকা পয়সার কখনো কমতি হয়নি। বাবা টাকা কামায়, আমি ওড়াই। জীবনে একটু থ্রিলের জন্য খারাপ নেশাতেও ঢুকে গিয়েছিলাম। বলতে লজ্জা নেই, কিছুই বাকি রাখিনি। ইদানিং হিরোইনের নেশাটা খুব পেয়েছিল আমাকে। আমাদের একটা ছোট গ্রুপ ছিল, আমরা একসাথে একটা জায়গায় বসে নেশা করে পড়ে থাকতাম। প্রথমে আমাদের আড্ডা ছিল আমাদের গ্রুপেরই এক বন্ধুর বাড়িতে, কিন্তু কয়েকদিন আগে সেই বাড়ির মালিক ঝামেলা শুরু করেছিল কিছু একটা সন্দেহ করে। আমরা ঠিক করলাম এবার আমাদের একটা বেওয়ারিশ বাড়ি খুঁজতে হবে, যেখানে কেউ বিরক্ত করতে আসবে না। কয়েকজন মিলে খুঁজে বেরও করলাম এমন একটা বাড়ি, একটু মফস্বলের দিকে সেটা। এর মধ্যেই আবার একটু থ্রিলের খোঁজে আমিও সাড়া দিলাম ডার্ক ডায়েরিটাকে। আমি নিয়েছিলাম স্কেয়ার, অর্থাৎ ভয় পাওয়ালেও ভয় পাওয়া চলবে না। মদ, সিগারেট, গাঁজা আর হেরোইনের নেশায় বুঁদ হয়ে থাকতে থাকতে এই ব্যাপারে আর মনেই ছিল না। তারপর একদিন কথা হলো আমাদের সেই নতুন ঠিকানায় যাওয়া হবে। একজন পুড়িয়া নিয়ে আসবে আর ততক্ষণ বাকি দুজন সেখানে অপেক্ষা করব। আমি সময়ের একটু আগেই পৌঁছে গিয়েছিলাম বাড়িটায়। কেউ ছিল না তখন। কিছুক্ষণ পরই আকাশ কালো মেঘে ঢেকে গেল। সঙ্গে সঙ্গে শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। আমার বাকি যে দুজন সঙ্গী আসার কথা ছিল তারা আর আসতে পারল না। আমিও একা আটকে রইলাম ওই ফাঁকা বাড়ির মধ্যে। ভাগ্যিস বুদ্ধি করে একটা মোমবাতি নিয়ে এসেছিলাম, আর লাইটার তো সব সময়ই থাকে, সেটা জ্বালিয়ে বসেছিলাম। এক সময় কেমন একটা ঘুম চলে এসেছিল। তখন মাঝরাত হয়তো একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। বাড়ির সামনে থেকে কয়েকজন মিলিত কণ্ঠস্বরে বলতে বলতে যাচ্ছে। মোমবাতিটা কখন যেন নিভে গেছে। অন্ধকার ফাঁকা একটা বাড়িতে একা বসে বাইরে থেকে হরিধ্বনি কানে এলে কেমন যেন একটা গা ছমছম করে। সেই ব্যাপারটা তখনও কাটেনি। ঠিক এই সময় দরজায় তুমতুম করে ধাক্কা দিল। আমি ধর্মর করে উঠে বসলাম। কে? আমি চেঁচিয়ে জিজ্ঞেস করলাম। খুব চমকে গিয়েছিলাম হঠাৎ শব্দে। বাইরে থেকে উত্তর এলো, একটু সাহায্য করবেন, বড় বিপদে পড়েছি আমরা। একটু সাহস পেয়ে আমি বাইরে বেরিয়ে এলাম। বাইরেও অন্ধকার, তবে ফিকে। দেখলাম সেই ফিকে অন্ধকারে একটা মানুষের অবয়ব। বললাম, বলুন কি দরকার? আসলে আমরা মরা নিয়ে যাচ্ছিলাম, কিন্তু দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এই একেবারে কোমর পর্যন্ত জল দাঁড়িয়ে গেছে, তার উপর বৃষ্টির চেষ্টাও বাড়লো। মরার কাঁধ কাঁধে করে এর মধ্যে যাওয়া সম্ভব হচ্ছে না। যদি একটু দয়া করেন তবে আমরা চারটে মানুষ একটু আশ্রয় নিতাম এই বারান্দায়। কথা দিচ্ছি এই বৃষ্টি থামলেই চলে যাব। দেখলাম একটু দূরে আরও তিনজন অন্ধকারে মিশে দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গে একটা খাটিয়া, তাতে সাদা চাদর ঢেকে শোভানো রয়েছে একটা মৃতদেহ। বাইরের দিকে তাকিয়ে দেখি লোকটা ভুল কিছু বলেনি। চারিদিকে থই থই করছে জল, বৃষ্টিরও বিরাম নেই। আর কিছুক্ষণে এরকম টানা বৃষ্টি হলে এই বারান্দা অব্দিও জল চলে আসবে। বললাম, তারা থাকতে পারে বারান্দায়। আমি ঘরে চলে এলাম, এসে মোমবাতি জ্বালালাম। প্রথম দিকে বাইরের লোকগুলোর টুকটাক কথাবার্তার আওয়াজ কানে আসছিল, ততক্ষণ তেমন কিছু মনে হয়নি। তার খানিকক্ষণ পর সব কেমন যেন চুপচাপ হয়ে গেল। বাইরে থেকে কারুর গলা পাচ্ছি না। অস্বস্তি হতে লাগলো কেমন একটা। তবে কি তারা চলে গেল? কিন্তু যাওয়ার আগে একবার বলে যাবে না? আমি গিয়ে দরজা খুলে বাইরে দাঁড়ালাম।
বৃষ্টি তখনও হচ্ছে, কিন্তু বারান্দায় লোকগুলো নেই। একপাশে সেই সাদা চাদরে ঢাকা মৃতদেহ সহ খাটিয়া পড়ে আছে আগের মতোই। গায়ে কেমন কাঁটা দিয়ে উঠল। লাশটা এখানে রেখে লোকগুলো গেল কোথায়? আমি আমার মোবাইলটা নিয়ে এলাম ঘর থেকে, সেটার ফ্ল্যাশ জ্বালিয়ে দেখতে লাগলাম এদিক ওদিক। কিন্তু জলের উপর আলো পড়তেই আমার মাথা ঘুরে গেল। বাড়ির ঠিক সামনে উঠোনের মতো জায়গাটায় অনেক উঁচু জল জমেছে, আর সেই জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে 4 জন মানুষের লাশ। আমি আলো ফেললাম খাটিয়ার উপরে। যেটার আশঙ্কা করছিলাম সেটাই হলো। দেখলাম খাটিয়া ফাঁকা। আমি বিদ্যুৎ গতিতে দৌড়ে ঘরে ঢুকে দরজায় ছিটকিনি লাগিয়ে দিলাম। তারপর পিছন ঘুরে দাঁড়াতেই সেই দৃশ্য আমার চোখে পড়ল, যা কোনোদিনও আমি ভুলতে পারবো না। ঘরের কোনায় আটু ভাঁজ করে বসে আছে একটা মানুষের মূর্তি। তা সারা শরীর যেন আগুনে পুড়ে ঝলসে কালো হয়ে গেছে। চোখ দুটো সম্পূর্ণ সাদা, ঠোঁটের কোনো অস্তিত্ব নেই। ভিতরে হলদেটে দাঁতের শাড়ি বেরিয়ে পড়েছে। আবার দরজা খুলে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়েছি, সঙ্গে সঙ্গে ঘরের একমাত্র আলোর উৎস মোমবাতিটা তপ করে নিভে গেল। ঠিক তারপরে অনুভব করলাম আবার ঘাড়ের উপর একটা ধারালো দাঁতের কামড়। তারপর আর কি, 7 দিন ধরে আমার ছিঁড়ে খাওয়া লাশটা ওখানেই পড়েছিল। নাইস ট্রাই। রিভু সকলের কথা শুনে মুখে জোর করে একটা হাসি টানার চেষ্টা করে। তোমরা সবাই প্র্যাকটিক্যাল জোক করতে খুব ভালোবাসো, তাই না? অ্যাডভেঞ্চার আর থ্রিলের জন্য এসছি বলে ভেবেছো এইসব গল্প দিয়ে ভরকে দেবে? তোমরা সবাই মিলে প্ল্যান করে আমাকে ভয় দেখাবে ভেবেছো, তাই না? আমি কিন্তু অত সহজে ভয় পাই না। আমাকে ভয় দেখানো। কই তোমার গল্পটা কই বললে না তো? ওরা রিভুকে কথা শেষ করতে দেয় না। তার প্রশ্নের উত্তরও না দিয়ে মাঝখানেই প্রশ্ন ছুড়ে দেয়। মেমের দিক থেকেও আর একটা প্রশ্ন উড়ে আসে। তা তুমি কি নিয়েছিলে রিভু? ডেয়ার না স্কেয়ার? আমি নিয়েছিলাম ডেয়ার। তা তোমায় কি করতে বলা হয়েছিল? আগে আমায় জিজ্ঞাসা করলো তোমার সবচেয়ে প্রিয় মানুষ কে। আচ্ছা, তারপর তুমি কি উত্তর দিলে? আমার তো মা ছাড়া কেউ নেই, তাই বললাম মা। তারপর? রিভুর গলা শুকিয়ে এসেছিল। সে কোনো রকমে ঢোক গিলে বলল, বলেছিল কিল ইওর মম। আমার মা যে রোজ ছাদে কাপড় মেলতে যায় সেটা ওরা কিভাবে জেনে গিয়েছিল? বলেছিল সেই সময় ধাক্কা দিতে। করেছিলে সেটা? না না, আমি পারিনি। পাগল নাকি? মাকে কি করে আমি? কিন্তু টাস্ক তো পুরো করতেই হবে রিভু। আমরা সবাই চেষ্টা করেছিলাম অন্তত, কিন্তু তুমি কিছুই করলে না, বসে রইলে হাত পা গুটিয়ে। আমাদের অবস্থা আজ কি হয়েছে তুমি দেখো। তোমারও নিস্তার নেই রিভু। টাস্ক ঠিক পূরণ হবে, না হলে তোমার পরিণতিও হবে আমাদের মতোই। হবে আমাদের মতোই। রিভু হতবাক হয়ে দেখল তার সামনে বসা সকলের চেহারা যেন মুহূর্তে বদলে গেল।
তনয়ের নাক দিয়ে কান দিয়ে রক্ত বেরিয়ে আসছে, কালচে রক্ত। রক্ত রক্ত তো নয়, ওগুলো কি? পোকা। পিল পিল করে বেরিয়ে আসছে শত শত কালচে লাল রঙের কুৎসিত দর্শন পোকা। পাশেই বসা মেমের দিকে তাকিয়ে এসে দেখলো তার গলায় একটা গভীর কালশিটে দাগ। কই কই, এতক্ষণ এতক্ষণ তো সেটা লক্ষ্য করেনি সে। মেমের মুখের ভিতর থেকে জিভ বেরিয়ে এসে ঝুলে পড়ছে, উল্টে যাচ্ছে তার চোখ। দেবারঘর মুখের মাঝে একটু বাঁদিক ঘেঁষে তৈরি হয়েছে একটা বড় ক্ষত। লাল হয়ে উঠছে তার জামা, গল গল করে রক্ত ঝরে পড়ছে তার ক্ষত স্থান বেয়ে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, মোচড় দিচ্ছে শরীরটা। নয়নের দিকে এখন আর তাকানো যাচ্ছে না। তার মুখের বেশিরভাগ অংশ বাদ দিয়ে বাকি শরীর থেকে কে যেন মাংস খুবলে খুবলে খেয়েছে। কিছু কিছু স্থানে হাড় ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। যখন সে নয়নের দিকে তাকিয়ে তার এই বিভৎস চেহারা বিস্ফারিত চোখে দেখছিল, সেই সময় পাশ দিয়ে কিছু একটা পড়ার ধাপ করে শব্দ হলো। সে তাকিয়ে দেখলো রতিপ্রিয়র গলার উপর থেকে মাথাটা আলাদা হয়ে গড়িয়ে এসে পড়েছে ঠিক তার পাশে। এবার আর নিজেকে ধরে রাখতে পারল না রিভু। আতঙ্কে উন্মাদের মতো চিৎকার করতে করতে বেরিয়ে এলো বাড়িটা থেকে। তারপর ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো জঙ্গলের মাঝে সংকীর্ণ রাস্তা ধরে। দৌড়তে দৌড়তে একসময় উঠে এলো বড় রাস্তায়। এর মধ্যে সে যত বাড়ি পিছন ঘুরে চেয়েছে, প্রত্যেক বাড়ি দেখেছে সেই 5 জন তাকে অনুসরণ করছে। তারা কিন্তু ছুটছে না, শান্তভাবে এগিয়ে আসছে, অথচ তাদের দূরত্বও কমছে না, আবার বাড়ছেও না। কিভাবে সেদিন বাড়ি ফিরেছি সেটা নাইবা বললাম। বলল রিভু। কেন? কি দেখলে তুমি বাড়ি ফিরে? কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন ডক্টর মিত্র। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রিভু উত্তর দেয়, দেখলাম আমাদের বাড়ির সামনে মানুষের একটা জটলা, আর সেই জটলার কেন্দ্রবিন্দু আমার মা। হ্যাঁ, আমারই মা পড়ে আছে নিথর, নিশ্চল, হাত পা দুমড়ে মুচড়ে রয়েছে। মাথাটা ফেটে চৌচির, মাথার রক্তে ভেসে যাচ্ছে সেই জায়গাটা। শুনলাম ছাদ থেকে নাকি অ্যাক্সিডেন্টালি কেউ পড়ে গেছে। রিভু এবার নিজের মাথার চুল খামচে ধরে আস্ফালন করতে থাকে। কেন যে সেদিন আমার প্রিয় মানুষের নামের জায়গায় মায়ের নামের কথাটা বলেছিলাম? কেন কেন কেন? আচ্ছা আচ্ছা, শান্ত হও রিভু। তারপর কি হলো বলো? তারপর যখন মায়ের দেহটা দাহ করে বাড়িতে ঢুকলাম, তখন আমার সারা ঘর খাঁ খাঁ করছে। এতক্ষণ আর নিজের ঘরে আসার সুযোগ পাইনি। এবার যখন এলাম, চোখ গেল কম্পিউটার স্ক্রিনের উপরে। সেই অভিশপ্ত কালো পর্দার উপর একটা লেখা ফুটে আছে দেখলাম, দ্য টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড। তারপর থেকেই আমায় ওই 5 জন তাড়া করে বেড়াচ্ছে। যেখানেই যাচ্ছি সেখানেই সেই 5 জন। কেন? টাস্ক তো কমপ্লিট হয়ে গেছে বললে, তবে কেন? রিভু ধীরে ধীরে দুদিকে মাথা নেড়ে বলে, টাস্ক তো আমি পুরো করিনি, করেছে তো ওরাই। আমার টাস্ক এখনো বাকি। বাকিরা চেষ্টা করেছে, ভুল করেছে, তাই মারা গেছে। আর সেটা পুরোটাই হয়েছে নির্ধারিত সময়ের ভিতর। কিন্তু আমার তো সময়ই শেষ হয়ে গিয়েছিল। তার মধ্যেও আমি এগোইনি টাস্ক করতে।
তাই আরেকবার সুযোগ পাবো আমি। এবারও যদি না পারি তবে আমারও দশা ওদের মতোই হবে। আচ্ছা, তাই বুঝি ওরা তোমাকে তাড়া করে বেড়াচ্ছে যাতে তুমি তোমার টাস্কটা শেষ করো? এক্স্যাক্টলি সো। না পারলে কালক্ষেপ না করে ওরা আমাকেই শেষ করে দেবে। আর তার জন্য ওরা সর্বদা উদ্ধত। আমাকে ওদের দলে টানার জন্য ওরা মরিয়া হয়ে আছে। এগুলো তোমার কল্পনা রিভু, তোমার চিকিৎসা দরকার, তুমি অসুস্থ। রিভুর মুখে এবার একটা ক্রূর হাসি দেখা দিল। চিবিয়ে চিবিয়ে বলল, আমি জানতাম আপনি এটাই বলবেন, কিন্তু কিছু করার নেই। কম্পিউটারের গেম হলেও রুলস আর রুলস। আস্তে আস্তে উঠে দাঁড়ায় সে। জামার ভিতর থেকে বের করে আনে একটা বড় ভজালি। ডক্টর মিত্র চেঁচিয়ে ওঠেন, ওটা নিয়ে কি করছো তুমি? ফেলে দাও, এক্ষুনি ওটা ফেলো বলছি। ঘরের আলোগুলো সব একসঙ্গে দপদপ করতে থাকে। একবারে নিভু নিভু হয়ে আসে সেই আলো। সেই প্রায়ান্ধকার ঘরে তিনি দেখতে পান রিভুর পিছনে পরপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 5 যুবক যুবতী। কি বিভৎস তাদের চেহারা, কি বিভৎস! ঠিক যেমন একটু আগে রিভু বর্ণনা করেছিল। তারা সকলে হিংস্রভাবে তাকিয়ে আছে তার দিকে। ডক্টর মিত্র চেরা গলায় চেঁচিয়ে ওঠেন, ওরা কারা? ওরা এখানে কি করে এলো? সরি ডক্টর আঙ্কেল, টাস্ক তো আমায় পুরো করতেই হবে, নইলে আমাকে ওদের দলে ভিড়তে হবে। আর আমি সেটা চাই না, আমি বাঁচতে চাই। আর ঠিক তার জন্যই, হ্যাঁ তার জন্যই আপনাকে মরতে হবে, আপনাকে মরতেই হবে। এই বলে রিভু সজোরে হাতের ভজালিটা গেঁথে দিল ডক্টর মিত্রের বুকের মাঝখানে। চামড়া, মাংস, পাঁজর, ফুসফুস, শির দ্বারা ভেদ করে শরীরের পার পার হয়ে গেল সেটা। রক্তের ধারা আর বাঁধ মানল না। তিনি শুনতে পেলেন রিভু বলছে, টাস্ক পুরো করতেই হবে। The rules should be obeyed. Either it's dare or scare. শেষের কথাগুলো তার মাথার মধ্যে ঘুরপাক খেতে খেতে একসময় মিলিয়ে আসতে লাগলো। Dare or scare? Dare or scare? Dare or scare? Dare or scare? আজ আপনারা শুনছিলেন দীপাঞ্জনা দাসের কলমে ডেয়ার অর স্কেয়ার। আজকের গল্প পাঠে ছিল ইভান। অন্যান্য চরিত্রে রক্তিম, অভিষেক, অভিজিৎ, স্পন্দন, পার্থ, অনুষ্কা, সমৃদ্ধি, সায়ন্তন, শুভজিৎ আর ইভান। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর এইরকম আরো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে। আমরা খুব তাড়াতাড়ি ফিরব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সাহিত্যে থাকুন। শুভরাত্রি।